আজকের ক্লাসের আলোচ্য বিষয় কম্পারেটিভ স্টাডি অফ ইম্পর্টেন্ট পলিক্রেস্ট রেমেডিজ পার্ট 32। এ বিষয়ে আলোচনা করার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রাজা রাজাধিরাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, এবং সাথে সাথে স্মরণ করি মানবতার মুক্তির উদ্দেশ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং আরো স্মরণ করি মুতাসামিল হানিমানকে। এবং সেই সাথে আজকে হোমিওপ্যাথি ডক্টরস পয়েন্ট গ্রুপে গুড মর্নিং ক্লাসে যারা যুক্ত হয়েছেন সকলকেই সকালের শুভেচ্ছা জানাই এবং হৃদয়ের গভীর থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আল্লাহর অশেষ কৃপা আলহামদুলিল্লাহ আমিও এক প্রকার ভালো আছি। আজকে আমরা 32তম পর্ব আলোচনা করতে যাচ্ছি। ইতিপূর্বে 31টি পর্ব 32তম পর্বে এসে আমরা পলিক্রেস যে সমস্ত রেমেডি আছে তার মধ্যে অন্যতম আজ 3টা রেমেডি আলোচনা করব: অ্যাপিসমেল, ব্যারাইটাকাল এবং ন্যাক্টামিয়ার। অ্যাপিসমেল, ব্যারাইটাকাল এবং ন্যাক্টামিয়ারের সোর্স এবং প্রভাব একটু আমরা জানি। অ্যাপিসমেল এটা হানিবি থেকে প্রস্তুত করা হয়েছে, অর্থাৎ মৌমাছি থেকে, তাই না? এটা ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। এর আরো অনেক বিস্তারিত আলোচনা আছে, ওদিকে আমরা না যাই। ব্যারাইটাকাল, বেরিয়াম কার্বনেট, ব্যারাইটাকাল এবং ন্যাক্টামিয়ার মুতাসামিল হানিম্যান এটা আবিষ্কার করেছেন। আর অ্যাপিসমেল ডক্টর হেরিং এবং আরো অনেক প্রভাব আছে, এটা গ্রহণ করেছেন। ন্যাক্টামিয়ার এর আলোচনা আমরা এর আগেও করেছি। সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ NaCl কমন সল্ট হিসেবে, টেবিল সল্ট হিসেবে আমরা জানি, অর্থাৎ লবণ থেকে হোমিওপ্যাথি ফার্মাকোপিয়া অনুযায়ী এটা প্রস্তুত করা হয়েছে। এখন এই 3টে রেমেডির আমরা কনস্টিটিউশন জানার চেষ্টা করব অ্যালফাবেটিক্যালি। কি কি রেমেডি? অ্যাপিসমেল, ব্যারাইটাকাল এবং ন্যাক্টামিয়ার। তো অ্যাপিসমেলের আমরা অ্যালফাবেটিক্যালি এই থেকে শুরু করি। এইজ, এ থেকে এইজ। শিশুদের ক্ষেত্রে এবং বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, যারা বিধবা, এদের ক্ষেত্রে কিন্তু অ্যাপিসমেল প্রযোজ্য হয়। অথবা ক্লাইমেটিক কন্ডিশনে চলে গেছে, ক্লাইমেটিক এইজে চলে গেছে, 45 থেকে 60 বছর বয়সে পৌঁছে গেছে, এর মধ্যে তাদের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। এমন অবস্থায় আমরা অ্যাপিসমেলের কথা ভাবতে পারি। ব্যারাইটাকাল, তো ব্যারাইটাকাল এটা শিশুদের ক্ষেত্রে খুব চমৎকার কাজ করে, বিশেষ করে ডোয়ারফিস চিলড্রেনের ক্ষেত্রে। ব্যাকওয়ার্ড ডোয়ারফিস চিলড্রেন যারা বেটে খাটো, শুধু এই খর্বতা শারীরিক নয়, মানসিকভাবেও, মেন্টালি ফিজিক্যালি আমরা খর্বাকৃতি দেখি। সেই ক্ষেত্রে আমরা অন্তত একটা বার ব্যারাইটাকালকে চিন্তা করব। ন্যাক্টামিয়ার যুবক যুবতী সকলের উপরেই ন্যাক্টামিয়ার কাজ করে, বিশেষ করে যে সমস্ত মেয়েরা অ্যানিমিয়াতে সাফার করে। কিসে সাফার করে? অ্যানিমিয়াতে। যারা অ্যানিমিয়াতে সাফার করে এবং নিয়মিত মাথা ব্যথা, কন্টিনিউয়াস পেইন ইন দ্য হেড, যারা হেডেকে সাফার করে এবং ইমোশনাল সেন্সিটিভ, এই ক্ষেত্রে আমরা ন্যাক্টামিয়ারের কথা আমরা চিন্তা করব।
আমরা বিতে চলে যাই, কনস্টিটিউশন। বি থেকে বডি বিল্ড। আমরা অ্যাপিসের রোগীদের ক্ষেত্রে তাদের যে অ্যাপিয়ারেন্স, তাদের যে কমপ্লেকশন কি থাকে, চোখের নিচের পাতা ফোলা থাকে, পাফি, এডিমেটাস, ব্লটেড অ্যাপিয়ারেন্স, টেন্ডেন্সি টু সোয়েলিং, স্পেশালি আন্ডার আইজ, বিশেষ করে চোখের যে নিচের পাতা, লিডস, এটা ফুলে যায়। এটা দেখে আমরা ধরে নিতে পারি এটা অ্যাবিসমাল। ব্যারাইটেকাল, এদের বডি বিল্ডের কথা আমি আগেই বলেছি। বেটে খাটো হয়, ডরফিস গ্রোথের হয়, ব্যাকওয়ার্ড হয়, শর্ট টাইপের হয় এবং আনডেভেলপড মাইন্ড অ্যান্ড বডি। সেক্ষেত্রে আমরা ব্যারাইটেকালের কথা আমরা চিন্তা করব। আমরা একটা মেয়ের লম্বা হালকা পাতলা হয়, সিলিন্ডার, থিন অ্যান্ড লিন, টল, সিলিন্ডার, থিন অ্যান্ড লিন, অ্যান্ড emaciation, especially around neck, বিশেষ করে ঘাড়ের দিকে জীর্ণশীর্ণ থাকে। একজন যুবকের বয়স হয়তো 20 বছর, তার তো চামড়া কুচকিয়ে যাওয়ার কথা নয়, কিন্তু একটা মেয়ের হলে চামড়া কুচকিয়ে যায়। একজন শিশুর বয়স 5 বছর, তার তো ঘাড়ের পিছন সাইডে চামড়া কুচকে যাওয়ার কথা নয়, কিন্তু একটা মেয়ের শিশুর ঘাড়ের পিছন সাইড দেখবেন কুচকানো থাকে। আর অনেক সিমটম আমরা পাই না একটা মেয়ের মধ্যে। তাহলে বডি বিল্ড এগুলো দেখে, অথবা অয়েলি ফেস, গ্রেজি ফেস, দেখবেন যে মুখমণ্ডল তৈলাক্ত, চকচক করতেছে, ঘর্মাক্ত অবস্থা, তেল মাখানো আছে, এমন যদি হয় তাহলে আমরা নেক্টামিয়ার চিন্তা করব। আমরা সি থেকে কমপ্লেকশন, অ্যাবিসমালের কমপ্লেকশন, ব্যারাইটেকালের কমপ্লেকশন এবং নেক্টামিয়ারের কমপ্লেকশন কেমন থাকবে সেদিকে আমরা একটু যাই। অ্যাবিসমালের চেহারা মোমের মতো হয়, ফ্যাকাশে হয়, পেইল, ওয়াক্সি, ইডিমেটাস। আমি আগেই বলেছি চোখের নিচের পাতা যদি ফোলা থাকে অথবা পিঙ্কিশ কালারে হয়, উইথ রেডনেস অ্যারাউন্ড আইস, এবং চোখের চতুর্দিকে রক্তিমভাব অবস্থা সহ চোখ ফোলা অথবা মুখমণ্ডল তার মোমের মতো অথবা ফ্যাকাশে যদি হয়, আমরা অ্যাবিসমালকে চিন্তা করব। আর ব্যারাইটেকাল এদের কমপ্লেকশন রোগাটে প্রকৃতির হয় এবং এক্সপ্রেশনটা ডাল এক্সপ্রেশন থাকে। তাদের চাহনি দেখবে একটা বোকা টাইপের। বৃদ্ধদের ক্ষেত্রেও দেখবেন এরা বোকাসুলভ আচরণ করে, চাইল্ডিশ বিহেভিয়ার থাকে, চাইল্ডিশ লুক থাকে। শিশু যেমন ফ্যালফ্যালকে তাকাই, একজন বৃদ্ধও সেভাবে তাকিয়ে থাকে, ডাল এক্সপ্রেশন থাকে। এই এক্সপ্রেশন দেখে আমরা ব্যারাইটেকালকে চিন্তা করব। আর নেক্টামিয়ার রোগীদের ক্ষেত্রে ফ্যাকাশে থাকে, পেইল, অ্যানিমিক, আর্দি কমপ্লেকশন, বিবর্ণ, রক্তশূন্য অথবা গ্রেজি থেকে, অয়েলি ফেস থাকে, অয়েলি ফেস উইথ শাইন, চকচকে তেল মাখানো এমন অবস্থা। এগুলো দেখে আমরা নেক্টামিয়ারকে চিন্তা করব। আমরা ডি তে চলে যাই। ডি থেকে ডায়াথেসিস। অ্যাবিসমালের পেশেন্ট অ্যালার্জিক ডায়াথেসিসে হয়, আর্টিকেরিয়া দেখা দেয়, টেন্ডেন্সি ড্রপসি, টেন্ডেন্সি টু ইডিমেটাস, তার ফুলে যাওয়ার একটা প্রবণতা থাকে, বিশেষ করে চোখের নিচের পাতা ফুলে যায়, প্রস্রাব অল্প হতে থাকে, সমস্ত শরীর ফুলে যায়, তাই না? এই ডায়াথেসিস এর পেশেন্টদের জন্য আমরা অ্যাবিসমালকে চিন্তা করব।
অ্যালার্জি যেন লেগেই থাকে, গরমকাল আসলেই দেখবেন আর্টিকেরিয়াতে সে কষ্ট পাচ্ছে, অনেক কষ্ট ভোগ করতে হয়। মৌমাছিতে দংশন করলে যে অবস্থাটা হবে, সেম অ্যাবিসমেলের পেশেন্টদের ক্ষেত্রে যখন এদের আর্টিকেরিয়া দেখা দিবে, অ্যালার্জি সমস্যা দেখা দিবে, সেই ক্ষেত্রে আমরা দেখব যে হুল ফোটানোর মতো ব্যথা, জ্বালাকর ব্যথা, হুল ফোটানোর মতো ব্যথা, এগুলো আমরা অ্যাবিসমেলের পেশেন্টদের ক্ষেত্রে দেখব। ব্যারাটা কার্ভের ডায়াথেসিস, স্ক্রুফিউলাস, রিকেটি, লিম্ফ্যাটিক, তো গালগলার গ্ল্যান্ড ফুলে যাওয়া, গ্ল্যান্ডুলার, রিকেটি, লিম্ফ্যাটিক, গালগলার গ্ল্যান্ড ফুলে যায়, অথবা জীর্ণশীর্ণ হালকা পাতলা, শরীরের বিভিন্ন জায়গায় নরম গ্ল্যান্ড দেখা দেয়। আমরা আরেকটা বিষয় একটু উল্লেখ করি, ব্যারাটা কার্ভের বডি বিল্ডের ক্ষেত্রে দেখবেন পেটটা হয় ঘটির মতো। পেটটা কেমন হয়? ঘটির মতো। আর ক্যালকেরিয়া কার্ভের পেট হয় ইনভার্টেড সসার, অর্থাৎ কড়াই আছে না, কড়াইয়ের উল্টা পেট যেমন বিশাল মোটা এমন থাকে, মাথা পেট মোটা থাকে কিন্তু হাত পা শীর্ণ থাকে। এটা ব্যারাটা কার্ভের বডি বিল্ড। আর সরি, ক্যালকেরিয়া কার্ভের বডি বিল্ড। আর ব্যারাটা কার্ভের বডি বিল্ড হচ্ছে ঘটির পেটের মতো, ঘটি যেমন এমন। Anyway, come to the point. আমরা ডায়াথেসিসের কথা বলতেছিলাম। তাহলে ব্যারাটা কার্ভের পেশেন্টদের ক্ষেত্রে দেখি স্ক্রোফিউলাস ডায়াথেসিসের, রিকেটি, গ্ল্যান্ডুলার, লিম্ফ্যাটিক ডায়াথেসিসের। আর নেট্রামিয়র রক্তশূন্য, মরার মতো চেহারা, বিষণ্ণ চেহারা, বিমর্ষ মনে হয়, দেখলে মনে হয় যে বিমর্ষ বিষণ্ণতা আছে, অ্যানিমিক, পকেটিক, মেলাঙ্কলিক, হিস্টেরিক্যাল। দেখবেন অল্পতেই তাদের মূর্ছা যাওয়ার প্রবণতা। ইগনিশিয়ার যেহেতু নেট্রামিয়র, তো ইগনিশিয়ার রোগী যেমন মনে কষ্ট পাইলে, আঘাত পাইলে মূর্ছা যাওয়ার একটা জেলাসি হয়, এরা নার্ভাস টাইপের হয়, দে আর ইজিলি অফেন্ডেড, তারা সহজেই ক্ষুব্ধ হয়, স্নায়বিক প্রকৃতির হয় এবং হিংসায় জ্বলতে থাকে। কারো সুখ স্বাচ্ছন্দ্য এটা সহ্য হয় না, এরা জেলাসি হয়, ইরিটেবল হয়, খিটখিটে মেজাজের হয়। দেখবেন অ্যাবিসমেল তৈরি হয়েছে কিন্তু রানী মৌমাছি থেকে, মানে পুরুষ মৌমাছির থেকে রানী মৌমাছির বিষ কিন্তু বেশি থাকে। পুরুষ মৌমাছিতে যদি দংশন করে দেখবেন যন্ত্রণা তুলনামূলক একটু কম হচ্ছে, কিন্তু রানী মৌমাছিতে দংশন করলে খারাপ আছে। তো এরা দেখবেন এতটাই হিংস্র হয়, এতটাই পরশ্রী কাতর হয়, যখন দেখবেন যে আগুন ধরা হয়েছে, কারণ এরা আগুনের কাছে দুর্বল হয়, গরমে দুর্বল হয়। যখন কেউ মধু সংগ্রহ করতে যায়, ওই মৌমাছিকে তাড়ানোর জন্য আগুন জ্বালায়, ধোঁয়া দেয়, তো ধোঁয়াতে আগুনে এদের কষ্ট হয়। অনুরূপভাবে অ্যাবিসের রোগীদের ক্ষেত্রেও রান্নাঘরে গেছে ধোঁয়া, যখন দেখবেন কাউকে এসে দংশন করতে যাচ্ছে, দংশন করার সময় যদি সে পানিতে ঝাঁপ দেয়, তো পানির উপরে কিন্তু সে মনে করে যে পানির ভিতরে ঢুকতে পারলে ভালো হয়, তাই না? তো এমন অবস্থা। তাহলে এতটাই এরা খিটখিটে মেজাজের হয়, এতটাই এরা পরশ্রী কাতর হয়, হিংসুটে হয়,
যে কাউকে সহ্য করতে পারে না। অ্যাবিসমেলের দুই নারী দেখবেন একে অপরের সাথে হিংসা করতেছে, বিদ্বেষমূলক আচরণ করতেছে এবং সহজেই এরা ক্ষিপ্ত হয়ে যায়, সহজে রাগান্বিত হয়ে যায়, সহজে তারা মনে কষ্ট পায়। এমন অবস্থায় আমরা অ্যাবিসমেলকে চিন্তা করব। ইমোশনাল টেম্পারামেন্টের ক্ষেত্রে আমরা ব্যাটাকার যেটা দেখি, এদের ভয় থাকে। যেমন স্কুলে যদি তাদেরকে পাঠানো হয়, দেখবেন সে পিছনের বেঞ্চে বসতেছে। বাসায় যদি কোনো আগন্তুক আসে, সে আলমারির আড়ালে লুকাচ্ছে। বাসায় কোনো আগন্তুক আসলে আলমারির আড়ালে লুকাতে চাই, অথবা ছাদ থেকে দেখবেন ছোট ছোট ইটের টুকরা সে তার গায়ে ছুটতে থাকে। তাদের যদি আমরা দেখি বয়স হয়েছে, বাট তাদের বুদ্ধি পরিপক্কতা হয় নাই, অর্থাৎ চাইল্ডিশ বিহেভিয়ার আমরা দেখি। এদের মধ্যে ভয় থাকে, লজ্জা থাকে, টিমিডিটি থাকে, শাইনেস থাকে, ফিয়ারফুল অফ স্ট্রেঞ্জার্স। বিশেষ করে এরা আগন্তুক দেখে প্রচন্ড মাত্রায় ভয় পায় এবং আঙ্গুলের ফাঁক দিয়ে সে অন্যকে দেখবে, বাট তাকে যেন না দেখা হয়, হাইডিং টেন্ডেন্সি থাকে। সেক্ষেত্রে আমরা বেলাটা কাটতে চিন্তা করব। ইমোশনাল টেম্পারামেন্টের ক্ষেত্রে আমরা ম্যাট্রামিও তখন চিন্তা করব যারা ইন্ট্রোভার্টেড হবে, রিজার্ভ মাইন্ডের হবে, ইন্ট্রোভার্টেড, সেন্সিটিভ, কথা কম বলবে, মানুষের সাথে কম মিশবে এবং একাকী নিরিবিলি নির্জন স্থানে থাকতে চাইবে। সে বলবে লেট মি অ্যালোন, আমাকে একা থাকতে দাও। অ্যাভারশন টু কোম্পানি and ameliorated when alone. Amelioration when alone, যখন আপনি দেখবেন যে সে একাকী থাকতেছে, তখন সে কমফোর্ট ফিল করতেছে। মানুষের মধ্যে থাকতে ডিসকমফোর্ট ফিল করে, এমন অবস্থায় আমরা ল্যাকটামিয়ারকে চিন্তা করব। আমরা এফ এ চলে যাই। আমরা অ্যালফাবেটিক্যালি এ থেকে ই পর্যন্ত ডিসকাস করেছি। আমরা এফ থেকে ফেসিয়াল এক্সপ্রেশন আগেও কিছু তুলে ধরেছি। এখন ফেসিয়াল এক্সপ্রেশন দেখবেন, চোখের যে নিচের পাতা ফুলতেছে, ব্যাকলাইক সোয়েলিং আন্ডার আইস, চোখের যে পাতা আছে, নিচের পাতা যেমন ফুলে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাপিসকে চিন্তা করব। আর ব্যারাটাকারবের রোগীদের ক্ষেত্রে এরা বোকা আচরণ করতে থাকে এবং ইম্যাচিউর থাকে। এরা যদিও বয়স হয়েছে 20 বছর 30 বছর বয়স হয়েছে, কিন্তু বুদ্ধির ক্ষেত্রে এরা আনইন্টেলেকচুয়াল হয়, ইম্যাচিউর হয়। সেই ক্ষেত্রে আমরা ব্যারাটাকারকে চিন্তা করব। আর ল্যাকটামিয়ারের একটা বিষণ্ণ বিমর্ষ প্রকৃতির ফেস দেখা যাবে। তার দিকে তাকালেই বোঝা যাবে যে সে কতটা বিষণ্ণ বিমর্ষ অবস্থা আছে, কতটা মানসিক অবস্থা তার খারাপ আছে। এবং মানুষের সামনে সে কান্নাকাটি করতে পারে না, যদিও তার চোখ মুখ ছলছল করতে থাকে। টেয়ারফুল ইয়েট অ্যাভয়েডস কনসোলেশন, যদিও চোখে মনে হবে যে অশ্রুসিক্ত অবস্থা, তারপরেও দেখবে সান্ত্বনা সে অ্যাভয়েড করে চলে। সান্ত্বনা পছন্দ করে না, বিরক্ত ফিল করতে থাকে। এমন অবস্থা আমরা ল্যাকটামিয়ারকে চিন্তা করব। আমরা জি থেকে গ্রোথ, জি থেকে গ্ল্যান্ডস, যেহেতু অ্যাবিসমেলের রোগীদের ক্ষেত্রে চোখের নিচের পাতা ফুলে
এবং বিভিন্ন জায়গার গ্ল্যান্ডও এফেক্টেড হতে পারে। এবং সেরাস মেমব্রেইন কি হয়, এদের আক্রান্ত হয়, গ্ল্যান্ড ফুলে যাওয়া সহ তাদের চোখের পাতাও ফুলে যায়, বিশেষ করে নিচের পাতা। উপরের পাতা হলে ক্যালিকার, আর নিচের পাতা ফুলে গেলে অ্যাপিসমেল। আর ব্যারাটা কার্বের গ্ল্যান্ড ফুলে যায়, ক্যালকেরিয়া কার্বের থেকে একটু শক্ত থাকে। ক্যালকেরিয়া কার্বের নরম তুলতুলে গ্ল্যান্ড দেখা দেয় বা টিউমার দেখা দেয়। আর ব্যারাটা কার্বের রোগীদের ক্ষেত্রে শক্ত গ্ল্যান্ড দেখা দেয়, বিশেষ করে রিকারেন্ট অফ টনসিলাইটিস। রেপার্টরিতে আপনারা সার্চ দেবেন যে বারবার টনসিলে আক্রান্ত হলে সেই ক্ষেত্রে কোন কোন রেমেডি ভালো কাজ করে। সম্ভবত দুইটা রেমেডি দেখবেন, সুপার গ্রেড রেমেডি, সম্ভবত সুপার না, ফার্স্ট গ্রেড রেমেডি। একটা হলো ব্যারাটা কার্ব, অপরটি টেবারকুলিনাম। একটা ব্যারাটা কার্ব, অপরটি টেবারকুলিনাম। তাহলে এই যে টনসিলের যে গ্ল্যান্ড ফুলে যাওয়া, অথবা সার্ভিক্যাল যে গ্ল্যান্ড ফুলে যাওয়া, গলার যে গ্ল্যান্ড ফুলে যাওয়া, প্যারোটিড গ্ল্যান্ড ফুলে যাওয়া, এবং সেই সাথে যদি বেটে খাটো হয়ে থাকে, বুদ্ধির অপরিপক্কতা, আনইন্টেলেকচুয়াল পেশেন্টদের ক্ষেত্রে আমরা অবশ্যই ব্যারাটা কার্বকে চিন্তা করব। আমি ব্যারাটা কার্ব দিয়ে টনসিলের অনেক পেশেন্ট পেয়েছি, খুব চমৎকার ফলাফল পেয়েছি। টেবারকুলিনাম অ্যাপ্লাই করেছি। যেই টনসিলকে অপারেশনের মাধ্যমে এটা রিমুভ করতে হবে, কেটে ছেড়ে এটাকে বাদ দিতে হবে, সেটা টেবারকুলিনাম, ব্যারাটা কার্ব এগুলো দিয়ে তাদেরকে কমপ্লিটলি কিওর করা সম্ভব হয়েছে। আরেকটা বিষয় একটু আপনাদের বলে রাখি, সেটা হলো যদি কোনো শিশুদের টনসিলাইটিস দেখা দেয়, তো অনেক বাবা মা অসচেতনতার কারণে, অজ্ঞানতা অবশত টনসিলকে অপারেশন করে ফেলে। কিন্তু দেখবেন যে পরবর্তীতে এদের শরীরে যে বিবর্ধন, শরীরের যে বাড়ন্ত অবস্থা, এটা কিন্তু অ্যারেস্টেড হয়ে যায়। অর্থাৎ তাদের যে ডেভেলপমেন্ট, ফিজিক্যালি যে ডেভেলপমেন্ট, এটা অ্যারেস্টেড হয়। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সতর্ক থাকব এবং পেশেন্টদেরকেও সতর্ক রাখবো। এনিওয়ে, আমরা জি থেকে গ্ল্যান্ড, জি থেকে গ্রোথের কথা বলতেছিলাম। নেট্রিমিয়ার পেশেন্টদের ক্ষেত্রে দেখবেন যে এদের স্প্লিন অর্থাৎ প্লিহা এনলার্জ হয়ে যায়। কেন হয়? আপনি অতীতে ইতিহাস নিয়ে দেখবেন, এই নেট্রিমিয়ার পেশেন্টকে ম্যালেরিয়ার অপচিকিৎসার ফলে, ম্যালেরিয়ার চিকিৎসা অ্যালোপ্যাথিতে করা হয়েছে। এই ম্যালেরিয়ার চিকিৎসা অ্যালোপ্যাথিতে করাতে সেখানে একটা ব্যাড ইফেক্ট তৈরি হয়, কুফল তৈরি হয়। এরপরে দেখবেন তার এই জ্বর সাপ্রেসড হয়েছে, বাট তার লিভার এফেক্টেড হয়েছে এবং এনলার্জ স্প্লিনে আক্রান্ত হয়েছে, তার প্লিহা বড় হয়ে গেছে এবং সেই সাথে তার অ্যানিমিয়া দেখা দিচ্ছে। যদিও তার লিভার বড় হয়েছে, কিন্তু যত খাই তত শুকাই, যত খাই তত শুকাই। এমাসিয়েশন ডিসপ্লাইট গুড অ্যাপিটাইট, ডিসপ্লাইট ওয়েল অ্যাপিটাইট, ভালো আহার সত্ত্বেও দেখবেন নেট্রিমিয়ারের এই পেশেন্টকে আপনি রক্তশূন্য হতে দেখছেন। এই পেশেন্টকে দেখবেন তার প্লিহা, তার বিবর্ধন হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, বৃদ্ধি হয়ে যাচ্ছে। এমন অবস্থায় আমরা নেট্রিমিয়ারকে চিন্তা করব। সম্মানিত চিকিৎসকবৃন্দ, আমরা অ্যালফাবেটিক্যালি কনস্টিটিউশনের বিষয়ে আলোচনা করতেছিলাম। আমরা জি শেষ করলাম, এখন এইচে যাব। এইচ থেকে হেড অ্যান্ড হেয়ার, হেড অ্যান্ড হেয়ার। আমরা অ্যাপিসমেলের পেশেন্টদের ক্ষেত্রে দেখি যে তাদের যে মাথার যে স্ক্যাল্প আছে, এখানে যদি ইরিসিপেলাস দেখা দেয়, মাথার যে ত্বক আছে
খুলি না, কিন্তু একটা হচ্ছে স্কাল আর একটা স্ক্যাল। তো স্ক্যাল তাদের যে মাথার যে ত্বক আছে এটা কি হয়, প্রিন্সিপালাস দেখা দেয় এখানে, এবং স্টিঙ্গিং পেইন দেখা দেয় মাথায়। যদি কিনা তার মাথা ব্যথা হয়, সেই পেইনটা হবে হুল ফোটানোর মতো ব্যথা। কিসের মতো ব্যথা? হুল ফোটানোর মতো ব্যথা, স্টিঙ্গিং পেইন। এবং তার স্ক্যাল্পটা ফুলে যায়। সেক্ষেত্রে আমরা অ্যাপিসমেলের কথা চিন্তা করব। আর ব্যানাইটে কার্ভের মাথার কথা আমরা যদি উল্লেখ করি, সেটা ক্যালকেটে কার্ভের মতোই মাথা। মাথাটা বড় হয়, লার্জ হেড ইন ডোয়ার্ফিস চিলড্রেন। যে সমস্ত বেটে শিশুদের মাথা মোটা হয় এবং পেটটা ঘটির মতো হয়, সেই ক্ষেত্রে আমরা ব্যানাইটে কার্ভকে চিন্তা করব। মাথা মোটা হয় বাট দীর্ঘ দেহের অধিকারী হয়, হাত পা শীর্ণ হয়। দীর্ঘ দেহের অধিকারী, মাথা মোটা, পেট মোটা, সেই ক্ষেত্রে ক্যালকেটে কার্ভ। আর মাথা মোটা, পেট ঘটির মতো এবং বেটে খাটো শিশু, এদের ক্ষেত্রে আমরা ব্যানাইটে কার্ভকে চিন্তা করব। এবং হাইড্রোসেফালাস টেন্ডেন্সি থাকবে। এই যে মাথা মোটা হয়ে গেছে, কি কারণ হতে পারে? মাথায় যদি জল সঞ্চয় হয়, পানি সঞ্চয় হয়, সেক্ষেত্রে আমরা অ্যাবিসমেলকেও চিন্তা করতে পারি। হাইড্রোসেফালাস এবং হাইড্রোসিল। হাইড্রোসিল হচ্ছে অন্ডকোষে জল জমা, আর হাইড্রোসেফালাস মস্তিষ্কে জল জমা। হাইড্রোসেফালাস টেন্ডেন্সি, হাইড্রোসিল টেন্ডেন্সি যাদের থাকবে, সেই ক্ষেত্রেও আমরা ব্যানাইটে কার্ভকে চিন্তা করতে পারি। হেড অ্যান্ড হেয়ারের ক্ষেত্রে ন্যাট্রামিউরের কি সিমটম থাকবে? যে সমস্ত স্কুলগামী স্টুডেন্ট, হেডেক ইন স্কুল গার্লস, স্কুল বয়েজ, ফলিং হেয়ার, গ্রেজি স্ক্যাল্প, অয়েলি স্ক্যাল্প, দেখবেন মাথার যে ত্বক আছে এটা ঘেমে যায়, চকচকে থাকে, শাইনি থাকে, চুল পড়ে যাওয়ার প্রবণতা থাকে, কন্টিনিউয়াস পেইন ইন দ্য হেড, স্পেশালি ইন স্কুল গার্লস আর স্কুল বয়েজ। যে সমস্ত বালক বালিকারা স্কুলে যায়, দেখবেন সূর্যের উত্তাপ এরা সহ্য করতে পারে না। সূর্যের উত্তাপ সহ্য করতে না পারার ফলে দেখবেন একটা ছাতা ব্যবহার করে, ছাতা ব্যবহার যেদিন না করে ওই দিন মাথা ব্যথায় আর উঠতে পারে না। সেক্ষেত্রে আমরা ন্যাট্রামিউরের কথা আমরা চিন্তা করব। আমরা আয়ে চলে যাই, তার ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স কেমন থাকবে? তার বুদ্ধিবৃত্তি সংক্রান্ত যে বিষয়ে, এটা কেমন দেখতে পাবো আমরা? অ্যাবিসমেলের রোগীদের ক্ষেত্রে আমরা দেখি তারা এক্সাইটেবল হয়, এরা নার্ভাস হয়, এরা রেস্টলেস হয়। আর ব্যানাইটে কার্ভের রোগী এরা ব্যাকওয়ার্ড হয়, ডরফিশ হয়, ডাল হয়, অর্থাৎ জড়ভরত টাইপের, বুদ্ধিশুদ্ধি কম, হাবা গোবা, বোকা বকেশ্বর। এই সমস্ত শিশুদের ক্ষেত্রে আমরা ব্যানাইটে কার্ভকে চিন্তা করব। ন্যাট্রামিউরের মধ্যে আমরা ইন্টেলিজেন্ট দেখি, বাট এরা ওভার সেন্সিটিভ হয়। এরা কি হয়? ওভার সেন্সিটিভ হয়, সামান্যতেই মনে কষ্ট পাই। দে আর ইজিলি অফেন্ডেড, সহজে ক্ষুব্ধ হয়, সহজে মনে কষ্ট পাই। এক্ষেত্রে ন্যাট্রামিউরের কথা আমরা চিন্তা করব। আমরা জেতে চলে যাই, আই শেষ করে জে থেকে জয়েন্টস। তো সোয়েলিং অফ জয়েন্টস, সোয়েলিং অফ জয়েন্টস অ্যান্ড পেইন, স্পেশালি স্টিঙ্গিং পেইন, হুল ফোটানোর মতো ব্যথা থাকে। যেমন হাতের যে জয়েন্ট আছে, পায়ের জয়েন্ট আছে, অ্যাঙ্কেল জয়েন্ট আছে, নি জয়েন্ট, রিস্ট জয়েন্ট, এই হয়, ফুলে যায়। সেই সাথে জ্বালা থাকে, উত্তাপ থাকে। অ্যাবিসের জ্বালা, উত্তাপ এবং হুল ফোটানোর মতো ব্যথা অনুভূতি।
এমন যদি থাকে অবশ্যই আমরা অ্যাবিসকে চিন্তা করবো। অ্যাবিসের রোগীদের কিন্তু পিপাসা কম থাকে। যেমন কেউ বাত ব্যথায় আক্রান্ত হয়েছে, তো বাত ব্যথায় আক্রান্ত হলে শত শত রেমেডি পাবেন রেপার্টরিতে। এখন অ্যাবিসমেল আপনি কেন অ্যাপ্লাই করবেন? অ্যাবিসমেল অ্যাপ্লাই করবেন ওই কারণে, যখন দেখবেন তার জয়েন্ট ফুলে গেছে এবং আক্রান্ত স্থান চকচকে এবং উত্তপ্ত, হুল ফোটানোর মতো ব্যথা, এবং ঠান্ডা দিলে ভালো লাগে, পিপাসা কম, অত্যন্ত হিংসুটে টাইপের, মৌমাছির মেজাজ যেমন রানী মৌমাছির, এই অ্যাবিসের মেজাজও তেমন, এবং আবরণ সহ্য করতে পারে না। আক্রান্ত স্থান খোলা রাখতে চাই, উন্মুক্ত রাখতে চাই, ঠান্ডা রুমে থাকতে চাই, আক্রান্ত স্থানে ঠান্ডা দিতে চাই। কোড অ্যাপ্লিকেশন করলে তার উপশম হয়। আপনি অবশ্যই এই ক্ষেত্রে অ্যাবিসমেল অ্যাপ্লাই করবেন। জয়েন্ট পেইনের ক্ষেত্রে যে থেকে জয়েন্ট আমরা ব্যারাইটা কার্ভের জয়েন্ট উইক হতে দেখি, দুর্বল প্রকৃতির, তাদের মাসল থাকে এমাসিয়েটেড, ডরফিশ বোন থাকে, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি আনডেভেলপড থাকে, এবং ডরফিশ বোন, ডরফিশ বডি, এবং জয়েন্ট উইক থাকে। এই কারণে দেখা যায় যে সে যথাসময়ে হাঁটতে পারতেছে না, যথাসময়ে কথা বলতে পারতেছে না, যথাসময়ে তার বুদ্ধিবৃত্তি ঘটতেছে না, তার সবকিছু স্লোতে দেখা দেয়। আপনি কোনো একজন সন্তানকে পাইলেন যে 5 জন সন্তানের মধ্যে একজন সন্তান একটু হাবাগোবা টাইপের, আর বাকি কয়েকজন তারা বুদ্ধিদীপ্ত, ইন্টেলেকচুয়াল, ইন্টেলিজেন্ট বা মেরিটোরিয়াস। একজন সন্তান এমন, তো হয়তো স্কুলে গেছেন, স্কুল টিচার বলতেছেন আপনার ছেলে তো দুনিয়ার বোকা, হাবাগোবা, কিচ্ছু বুঝে না, ঠিক আছে, মানুষের সাথে মিশে না, মানুষের সাথে কথা বলে না, চুপচাপ থাকে, জড়ঘরত টাইপের। ও পিছনে গিয়ে বেঞ্চের পিছনে গিয়ে বসে, নিজেকে আড়াল করে রাখে, তাই না, পড়াশোনা কিচ্ছু পারে না। এখন যতই তাকে বেদ পেটান, মারধর করেন, তার এই সমস্যাকে দূর করতে পারবেন? নো। একমাত্র হোমিওপ্যাথিক মেডিসিন, হোমিওপ্যাথিক রেমেডি এই ব্যারাইটা কাজ পারে তার স্মৃতিশক্তি বাড়াতে, তার মেন্টালি ফিজিক্যালি ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই ব্যারাইটা কাজ পারে তার এই সমস্যা দূর করতে। আমরা যে থেকে জয়েন্ট পেইন বা জয়েন্ট পেইনের ক্ষেত্রে যে দেখি, যদি জয়েন্ট পেইন হয়, জয়েন্ট উইক থাকে এবং সে ফিজিক্যালি এমাসিয়েটেড থাকে, স্ট্রুপ শোল্ডার থাকে, সালফারের রোগীদের মতো দেখবেন সামনের দিকে ঝুঁকে বসে, সামনের দিকে ঝুঁকে হাঁটে, স্ট্রুপ শোল্ডার, কুলকুচু টাইপের, বাট তার ঘাড়ের পিছন সাইড অ্যারাউন্ড নেক এটা কিন্তু কোঁচকানো থাকবে, এমাসিয়েটেড থাকবে, রিংটোড থাকবে, থিন নেক এবং শীর্ণ ঘাড় থাকবে। এমত অবস্থায় আমরা নেকটাকে চিন্তা করব। যে এরপরে আমরা কেতে কিনোট কনস্টিটিউশন, কিনোট কনস্টিটিউশন কি দেখবে? 3টা রেমেডি, অ্যাপিস, ব্যারাইটাকার এবং ন্যাট্টামিয়ার। অ্যাপিসের থার্স্টলেসনেস, এটা কিনোট দেখবো। এরা গরম কাতর, হট পেশেন্ট, অ্যাগ্রাভেশন বাই ওয়ার্ম রুম, ওটস, হিট, ইডিমেটাস, থার্স্টলেস, পাফি ফেস, ফুলে গেছে চেহারা, তাই না, মুখমণ্ডল ফুলে গেছে, স্পেশালি আন্ডার আইস, চোখের নিচের পাতা এফেক্টেড হয়, ফুলে যায়। সেক্ষেত্রে এই কিনোট পাইলে আমরা অ্যাপিসকে চিন্তা করব। আর কিনোট কনস্টিটিউশন ব্যারাইটা কার্ভের হলো ডরফিশ হয়, এরা বেটে হয় এবং ভীরুতা থাকে, টিমিডিটি থাকে। ওর যদি সামনের দিকে অগ্রসর হতে বলা হয় ও পিছন ছেড়ে যাবে। এটা বুদ্ধির দিক থেকে হোক, ওর ফিজিক্যালি অন্যান্য সাইন এন্ড সিমটমের ক্ষেত্রে হোক, ও পিছনের দিকে পশ্চাৎ গতিতে যায়, ও সামনের দিকে আসতে চায় না, ও নিজেকে হাইডিং করে রাখতে চায়, হাইডিং টেন্ডেন্সি থাকে, ব্যাকওয়ার্ড সাইল। সেক্ষেত্রে আমরা
বেড়াইতে কার্বের চিন্তা করব। আর কিনোট কনস্টিটিউশন অফ নেট্টামিয়র, কিনোট কনস্টিটিউশন অফ নেট্টামিয়র, টল, থিন, রিজার্ভ, সল্ট কেভিং, তারা লবণ পছন্দ করে, এবং মেলাঙ্কলিক ফেস, ডিপ্রেসড ফেস, তাহলে বিষণ্ণ বিমর্ষ চেহারা, রিজার্ভ টাইপের হয়, এরা কি হয়? রিজার্ভ মাইন্ডের হয়, ইন্ট্রোভার্টেড হয়, নট এক্সট্রোভার্টেড, কম কথা বলে, হালকা পাতলা গড়নের হয়, গ্রেজি ফেস থাকে, এবং লবণ খাওয়ার অদম্য স্প্রিয়া থাকে। আমি এটা এর আগেও আলোচনা করেছি গতদিন NSDF এর একটা গ্রুপে ক্লাস দিতে গিয়ে, যে সোডিয়াম ক্লোরাইডের অভাব থাকলে সে লবণ বেশি খেতে চাই, আর এক্সেসিভ সোডিয়াম ক্লোরাইড শরীরে থাকলে, এক্সেসিভ সোডিয়াম ক্লোরাইড শরীরে বিদ্যমান থাকলে লবণ খাওয়ার অ্যাভারশন থাকে, অ্যাভারশন টু সল্ট। দুই ধরনের সিমটমই কিন্তু আমরা ন্যাট্টামিয়ার পেশেন্টের ক্ষেত্রে দেখি। লবণ খায় না এর জন্য আপনি ন্যাট্টামিয়ারকে চিন্তা করবেন না, এটা কিন্তু না। লবণ খাইলেও ন্যাট্টামিয়ার হতে পারে, লবণ না খাইলেও ন্যাট্টামিয়ার হতে পারে, কিন্তু আরো ক্যারেক্টারিস্টিক যে সিমটম আছে সেগুলো গুরুত্ব দিতে হয়। এনিওয়ে, আমরা কনস্টিটিউশন নিয়ে কথা বলতেছিলাম অ্যালফাবেটিক্যালি। আমরা কে পর্যন্ত আলোচনা করেছি, আমরা এল এ চলে যাব। এল থেকে লিম্ফ্যাটিক সিস্টেম। তো লিম্ফ্যাটিক সিস্টেমে এসে আমরা অ্যাপিসমেলের তাদের সিরাস মেমব্রেইন অ্যাফেক্টেড হয় এবং ড্রপসি হয়, ফুলে যায়। আর ব্যারাটাকার্বের তাদের এনলার্জড হয় টনসিল, তাদের গ্ল্যান্ড এনলার্জ হয়ে যায়, এনলার্জমেন্ট অফ টনসিল, এনলার্জমেন্ট অফ গ্ল্যান্ড, অর্থাৎ লিম্ফ্যাটিক হয় না। লিম্ফ্যাটিক সিস্টেম ক্ষেত্রে আমরা এই তিনটা রেমেডিকে পার্থক্য করব। বেটে খাড়ো থাকবে, তাদের মাথা মোটা থাকবে, পেটটা ঘটির মতো থাকবে, এবং হাইডিং টেন্ডেন্সি থাকবে, এবং বারবার টনসিল আক্রান্ত হওয়া, ক্রনিক টনসিল বারবার তার আক্রমণ করতেছে, আপনি কোনো ওষুধে দূর করতে পারতেছেন না, যদি কিনা তাদের মানসিক লক্ষণ, শারীরিক লক্ষণ বা ক্যারেক্টারিস্টিক সিম্পটম পান, অবশ্যই ব্যারাটাকার্ব তার এই সমস্যা দূর করবে, এটা দেখা দিবে না। আর ন্যাট্টামিয়ার রোগীদের ক্ষেত্রে দেখি এরা ককেটিক টাইপের, মোর ককেটিক অ্যান্ড অ্যানিমিক। যারা থ্যালাসেমিয়াতে সাফার করে, রক্ত শূন্যতায় ভুগতে থাকে, তাদের জন্য ন্যাট্টামিয়ারের মতো এমন গভীর ক্রিয়াশীল খুব কম মেডিসিনেই পাবেন, আপনি রেমেডিতে পাবেন। আমরা চলে যাই এম থেকে মায়াসমেটিক টেন্ডেন্সি, মায়াসমেটিক ম্যানিফেস্টেশন, মায়াসমেটিক ট্রেটস। তো মায়াসমেটিক ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে, মায়াসমেটিক টেন্ডেন্সির ক্ষেত্রে আমরা যেটা দেখি যে সোরিক ম্যানিফেস্টেশন উইথ সাইকোটিক, সোরা সাইকো, প্রিডমিনেন্টলি সাইকোসিস। যখন আপনি দেখবেন ড্রপসি দেখা দিচ্ছে, এডিমাতে সে সাফার করতেছে, আর্টিকেলিয়াতে সে সাফার করতেছে। এখন আর্টিকেলিয়া হলেই যে সোরা হবে এমন না, এখন আর্টিকেলিয়া এমন ভাবে তাকে আক্রমণ করতেছে, সমস্ত শরীর ফুলে, মানে একদম খারাপ অবস্থা, খুবই একটা বিধ্বস্ত অবস্থা, মানে যে অন্তত হাফ ইঞ্চি মনে হয় ফুলে গেছে বা কোয়ার্টার ইঞ্চি ফুলে গেছে। মমস্তিষ্কে দংশন করলে দেখবেন যেভাবে ফুলে যায়, অনুরূপ ভাবে আপনি অ্যাপিসমেলের রোগীদের ক্ষেত্রে ফুলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। তার মানে আর্টিকেলে দেখা দিলেই কিন্তু সেটা সোরা না, এটা সাইকোটিক ম্যানিফেস্টেশন। প্রিডমিনেন্টলি সাইকোসিস, সাম শরীর ব্যাকগ্রাউন্ড থাকবে, কিছু পেশেন্ট আপনি পাবেন শরীর ব্যাকগ্রাউন্ড। সেক্ষেত্রে আমরা মায়াসমেটিক টেন্ডেন্সি অ্যাপিসের বিষয়ে জানতে পারলাম। এখন ব্যারাটাকার্বের মায়াসমেটিক ম্যানিফেস্টেশন কি? সোরা অ্যান্ড সাইকো। সোরা সাইকো দুটাই থাকে। স্ক্রুফিউলাস কনস্টিটিউশনের
যখন আমরা দেখি তখন গালগলার যে গ্রাম ফুলে যাওয়া অর্থাৎ বিবর্ধন হওয়া বেড়ে যাওয়া, এক্সট্রা গ্রোথ দেখা দেওয়া, এটা সাইকোটিক ম্যানিফেস্টেশন, সাইকোটিক ট্রেটস। আর ন্যাটেম্বরের পেশেন্টদের ক্ষেত্রে সোরা, সাইকো, সিফিলিটিক, ফিভারকুলার, হ্যাঁ, অর্থাৎ মিক্সড ম্যাজমেটিক একটা টেন্ডেন্সি দেখতে পারি। সোরা সাইকোসিস উইথ ডিপ সিফিলিটিক টেইন থাকে ইন অ্যাডভান্সড স্টেজ, এই ক্ষেত্রে আমরা অবশ্যই ন্যাটেম্বরের চিন্তা করব। আমরা এন থেকে নিউট্রিশন এর ক্ষেত্রে দেখি, যেমন ন্যাটেম্বরের রোগীদের ক্ষেত্রে ম্যাল নিউট্রিশন থাকে, ডিসপাইট গুড অ্যাপিটাইট, ডিসপাইট ওয়েল অ্যাপিটাইট, ভালো আহার করার পরেও দেখবেন তাদের ঘাড় শীর্ণ হয়ে যাচ্ছে, শরীর জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে, বিশেষ করে ঘাড়ের সাইডটা বেশি শীর্ণ হয়ে যায়, ইমাসিয়েটেড নেক অ্যান্ড চেস্ট। তারা ভালো আহার সত্ত্বেও শরীর মাংস লাগে না, হাড় ছাড়া কিছু দেখা যায় না, তাই না? আর অ্যাবিসিয়া রোগীদের ক্ষেত্রে শরীর যদিও জীর্ণ শীর্ণ হয়, তারপরেও চোখের নিচের পাতা ফুলে যাওয়া, রোগের কারণে অ্যালার্জিক টেন্ডেন্সি থাকলে তাদের শরীর ফুলে যায়, বারবার অ্যালার্জিতে আক্রান্ত হয়, আর্টিকেরিয়াতে যারা আক্রান্ত হয় সেক্ষেত্রে অ্যাপিসমেল। আর ম্যাল অ্যাসিমিলেশনের কারণে, পুর অ্যাসিমিলেশনের কারণে দেখবেন ম্যাল নিউট্রিশনের কারণে তারা হয়তো বেটে খাটে থাকে, দরিদ্র ফ্যামিলিতে এসে জন্মগ্রহণ করছে, যথাসময়ে খাইতে পারে না, সুষম খাবার পায় না, সেক্ষেত্রে তাদের শরীর যদি অ্যারেস্টেড হয়, তাদের ডেভেলপমেন্ট ফিজিক্যালি মেন্টালি তারা অ্যারেস্টেড থাকে, তাদের ডেভেলপমেন্ট স্লো থাকে, সেক্ষেত্রে বেড়াটা ভালো কাজ করবে। সেই সাথে তাদের যেই কারণে তাদের পুষ্টিহীনতা দেখা দিচ্ছে সেইটা রিমুভ করা। আমরা ও থেকে আসি, ও থেকে ওভারঅল টাইপ। আমরা প্রথমেই বলেছি যে ক্লাইমেটিক কন্ডিশনে আসে যখন, অর্থাৎ 45 বছর বয়স থেকে 60 বছর বয়স পর্যন্ত এই সমস্ত মহিলা অথবা যাদের হাজবেন্ড মারা গেছে, বিধবা হয়ে গেছে, বিধবাদের জন্য কিন্তু পনিয়াম এবং অ্যাপিসমেল খুব ভালো কার্যকরী রেমেডি। এটা অস্থির হয়, মৌমাছি কিন্তু স্থির থাকে না। মৌমাছি কোথা যাও, নাচি দাঁড়াও না একটু ভাই, তাই না? তাদের কিন্তু দাঁড়ানোর সময় থাকে না। দাঁড়ানোর সময় থাকে না। মৌমাছি কিন্তু অনেক অ্যাক্টিভ থাকে, স্থির থাকে না, অস্থির। মধু সংগ্রহের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটতে থাকবে। অনুরূপভাবে অ্যাপিসমেলে যারা পেশেন্ট, এরাও কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ হয়, কর্মঠ হয়, এরা বসে থাকতে পারে না, রেস্টলেসনেস থাকে, কাজকর্ম করতে চাই, কিন্তু হিংসা তাদের মধ্যে প্রচন্ড মাত্রায় থাকে, জেলাসি হয় এরা। আমরা ও থেকে ওভারঅল টাইপ যেটা পেয়েছি, ওল্ড পিপল দেখবেন অনেক বৃদ্ধ মানুষ ছোট ছোট বাচ্চাদের সাথে মার্বেল খেলে, ছোট ছোট বাচ্চা মার্বেল খেলতেছে, এই 50 বছর 60 বছরের চুল পাকা দাড়ি পাকা বয়স্ক মুরব্বী, এই মুরব্বী তাদের সাথে মার্বেল খেলতে শুরু করে, তাই না? এমন অনেক মানুষ আছে না? অনেক মানুষ আপনি পাবেন যে যারা বৃদ্ধ হয়ে গেছে কিন্তু বুদ্ধির পরিপক্কতা আসে নাই, শিশু সুলভ আচরণ করতে থাকে। বৃদ্ধ হয়েছে বাট স্ত্রীর সামনে, সন্তানের সামনে একদম বাচ্চাদের মতো আচরণ করে, বোকাসুলভ আচরণ করে। এদের ক্ষেত্রে আমরা ব্যাটাকারকে চিন্তা করব। এখন কনস্টিটিউশন আলোচনার পরে আমরা
positional factors, ailments from positional factors, etiological factors, abysmal ব্যারেটা কার্ভ এবং ন্যাট্টানমেয়ার। তো ব্যারেটা কার্ভের এবং অ্যাবিসমাল ন্যাট্টানমেয়ারের কোন কারণে অসুস্থতা দেখা দিচ্ছে সেটা একটু জানা দরকার। যেহেতু অ্যাবিসমাল অত্যন্ত রাগী হয়, হিংসুটে হয়, পরশ্রী কাতর হয়, তো এদের বিরক্তির কারণে অথবা রাগ চাপা পড়ার কারণে অসুস্থতা। ailments from suppressed vexation, ailments from suppressed vexation or anger, এরা জেলাসি হয়, দে আর জেলাসি, ইন্ডিগনেশন থাকে, তীব্র রাগ, ক্ষোভ, বিরক্তি, এগুলো কিন্তু আমরা দেখি। এই সমস্ত কারণে অসুস্থ হলে অবশ্যই অ্যাবিসমালকে চিন্তা করতে পারি। আবার ন্যাট্টানমেয়ার পেশেন্টদের ক্ষেত্রে সাইলেন্ট গ্রিফ যদি থাকে, ailments from silent grief, এবং বিষণ্ণ বিমর্ষ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কথা না বলা, চুপচাপ থাকা, আমরা ন্যাট্টানমেয়ারকে চিন্তা করব। আর অ্যাবিসমালের বাইটিং টেন্ডেন্সি, যেমন মৌমাছিতে দংশন করে, অনুরূপভাবে অ্যাবিসমালের রোগীও কিন্তু দংশন করতে চায়, কামড় দিতে চায়। যদি তাদের কোথাও ফুলে যায়, সেখানে স্টিঙ্গিং পেইন হতে থাকবে। কোনো ইনসেক্টস, কীট পতঙ্গ কামড় দিলে যখন ফুলে যায়, সেক্ষেত্রে আমরা অ্যাবিসমালের কথা চিন্তা করতে পারি। অথবা অ্যাবিসমাল দেখবেন তাদেরকে অ্যাপ্লাই করলে এই সমস্যা দ্রুত রিমুভ হয়। আমরা সি থেকে কোল্ড, সি থেকে কোল্ড, সি থেকে চিল, ailments from exposure to cold, যদিও সে গরম কাতর কিন্তু ঠান্ডায় সে আক্রান্ত হয়, যে আক্রান্ত হয়। অ্যাবিসমালের রোগীও ঠান্ডার স্বেচ্ছিত জায়গায়, আর্দ্র আবহাওয়াতে অসুস্থ হতে পারে। অথবা স্কিন ডিজিজ সাপ্রেসড হওয়ার কারণে তার এডিমা দেখা দেয়, সাপ্রেশন অফ স্কিন এরাপশন লিডিং টু এডেমা, তার ফুলে যাওয়ার প্রবণতা থাকে, সেক্ষেত্রে অ্যাবিসমাল হতে পারে। আর ব্যারেটা কার্ভের রোগীদের তো সহজেই ঠান্ডা লাগে, যেহেতু এখানে কার্ভ আছে। ক্যালকের কার্ভের রোগী যেমন ঠান্ডা ধাতের, অর্থাৎ শ্লেষ্মা প্রবণ, ঠান্ডা যেন লেগেই থাকে, সর্দি যেন লেগেই থাকে, অনুরূপভাবে ব্যারেটা কার্ভের রোগীদেরও কিন্তু সহজেই ঠান্ডা লাগে। চিলড্রেন ক্যাচ কোল্ড ইজিলি, লিডিং টু টনসিলাইটিস, লিডিং টু এনলার্জড গ্ল্যান্ডস। দেখবেন সহজেই ব্যারেটা কার্ভের শিশুদের ঠান্ডা লাগতেছে, এরপরে ঠান্ডা লেগে এটা ভালো না হয়ে টনসিল এফেক্টেড হচ্ছে, বারবার টনসিলে ব্যথা করতেছে, অথবা টনসিল সেটা পেকে যাচ্ছে, অথবা এনলার্জ হয়ে যাচ্ছে, অথবা অন্য কোনো গ্ল্যান্ড এফেক্টেড হচ্ছে, সেটা শক্ত হয়ে যাচ্ছে এই গ্ল্যান্ড। আমরা অবশ্যই এমন অবস্থায় ব্যারেটা কার্ভকে চিন্তা করব। আর ন্যাট্টানমেয়ার রোগীদেরও কিন্তু আমরা দেখি, যেমন অ্যালার্জিক রাইনাইটিসে যখন সে সাফার করে, অনবরত সর্দি, স্বচ্ছ পানির মতো সর্দি ধরতে আসছে, অনবরত হাসি। আমি ন্যাট্টানমেয়ারদের অসংখ্য পেশেন্টকে, এই রাইনাইটিসে সাফার করা পেশেন্টদেরকে আরোগ্য করতে সক্ষম হয়েছি। ন্যাট্টানমেয়ার প্রথম শ্রেণীর গরম কাতর, কিন্তু দ্বিতীয় শ্রেণীর সে শীত কাতর। সর্দি, মাথা ব্যথা, কন্টিনিউ তার মাথা ব্যথা হচ্ছে, বেলা 10টা বাজলেই তার মাথা ব্যথা শুরু হয়ে যায়, 9টা বাজলেই তার মাথা ব্যথা শুরু হয়। অর্থাৎ সূর্য উদয় থেকে অস্ত যাওয়া পর্যন্ত, যখন সূর্য অস্ত যেতে থাকে, সূর্যের যে প্রখরতা একটু কমতে থাকে, তখন তার কষ্টও কমতে থাকে। সেক্ষেত্রে আমরা ন্যাট্টানমেয়ারকে চিন্তা করব। আমরা এরপরে এফ এ চলে যাই, কিছু কিছু একটু গ্যাপ দিব। এফ থেকে ফ্রাস্ট্রেশন, এফ থেকে ফেয়ার, এফ থেকে ফ্রাস্ট্রেশন, এফ থেকে ফেয়ার। তাহলে ফেয়ার, কিসে ফেয়ার থাকে? তার কিন্তু বিশেষ করে অ্যাবিসমালের রোগী
মৌমাছিকে প্রচন্ড ভয় পাই, কীট পতঙ্গকে ভয় পাই, অ্যাবিসমেল কীট পতঙ্গকে ভয় পাই, আবার এই যে বাজ পাখিকে ভয় পাই। মৌমাছি যেমন বাজ পাখিকে ভয় পাই, অ্যাবিসমেলের রোগীও বাজ পাখিকে ভয় পাই। কেন ভয় পাই? বাজ পাখি যদি মৌমাছির এই যে থাকে, যেখানে বাসা বাঁধে, এখানে একটা আঘাত আনে, তো এই ভয় তাদের মধ্যে কাজ করতে থাকে। অনুরূপভাবে বাজ পাখির ভয়, কীট পতঙ্গের ভয়, মৌমাছির ভয়, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা অ্যাবিসমেলের রোগীদের ক্ষেত্রে দেখি। আর ব্যারাটাকারদের রোগীদের আগন্তুক আসলে তাদের ভয়, আগন্তুক আসলে তাদের ভয়। বাসায় কোনো অপরিচিত লোকজন আসতেছে, যদি দেখে যে কোনো অপরিচিত লোকজন আগন্তুক আসছে, তার চিন্তা থাকবে যে ছাদ থেকে অথবা জানালার ফাঁক দিয়ে সে ইটের টুকরা আঘাত করবে, সে যেন বাসায় না আসে। আর যখনই বাসায় ঢুকে তখন আলমারির আড়ালে, টেবিলের নিচেই দরজা দেওয়া, জানালা বন্ধ করে দেওয়া, অথবা নিজের মুখমণ্ডলটাকে আঙ্গুল একটু ফাঁকা রেখে সে দেখতে থাকবে, তাকে যেন কেউ না দেখে। এমন যদি হয় তাহলে আমরা ব্যারাটাকারকে চিন্তা করব। এরপরে তাদের কষ্ট, দুঃখ, ক্ষোভ, লং লাস্টিং গ্রিফ এর ফলে তাদের মধ্যে ভয় থাকে। চোর ডাকাতের ভয়, পুলিশের ভয়, দেখবেন চোর ডাকাতের স্বপ্ন দেখা, চোর ডাকাতের ভয়, এটা কিন্তু নেটের মধ্যে আছে। ফিয়ার অফ রোবার্স এবং ইলিউশন, ডিলিউশন, ইমাজিনেশন, হ্যালুসিনেশন কি থাকে? ঘরের মধ্যে চোর প্রবেশ করেছে, একটা অলিক কল্পনা, ভ্রান্ত ধারণা, ভ্রান্ত বিশ্বাস নেটের রোগীদের ক্ষেত্রে দেখি। ঘরের মধ্যে গিয়ে খুঁজতে থাকে, ঘুম থেকে উঠেই সে বাথরুম, খাটের নিচে, হ্যাঁ, এগুলো দেখতে থাকে চোর এসেছে কিনা। স্বপ্নে সে চোর এসেছে এটা দেখে, এরপর ঘুম থেকে উঠেই কিন্তু সে এইভাবে খোঁজাখুঁজি করতে থাকে। এখন যদি স্ত্রী হয়, স্বামী বলবে, আচ্ছা তুমি এমন করতেছো, কি হয়েছে? আমি স্বপ্ন দেখলাম যে ঘরে চোর ঢুকছে, একটু খুঁজে দেখি। তাহলে এই ধরনের একটা ভ্রান্ত বিশ্বাস, অথবা ঘুমাতে যাওয়ার আগে চেক করবে, দেখবে যে চোর ডাকাত পুলিশ, হ্যাঁ, এগুলো আছে কিনা, এগুলো ঢুকতে পারে কিনা, চেক করবে, এগুলো দেখবে। সেক্ষেত্রে অবশ্যই আপনি নেটের কথা চিন্তা করবেন। আমরা এইচে চলে যাই। আমরা কনস্টিটিউশনে ছিলাম হেয়ার অ্যান্ড হেড, এখন আসবো এলিমেন্টস ফর্মের ক্ষেত্রে ইটিওলজিক্যাল সাইড থেকে হিট অ্যান্ড সান এক্সপোজার টু দ্য সান, হিট সান এক্সপোজার, হিট অর সান এক্সপোজার। এলিমেন্টস ফ্রম হিট, স্পেশালি হিট স্ট্রোক, স্পেশালি সান স্ট্রোক, এই যে প্রচন্ড গরম চলতেছে সামার সিজনে, হট ওয়েদারে, ওয়ার্মথ অফ বেড, বিছানার গরমে দেখবেন অ্যাবিসমেল অসুস্থ হয়ে যাচ্ছে, বিছানায় শুইতেই পারে না। বিছানায় শুইলেই যদি এসি ছাড়া হয় অথবা এয়ার কুলার থাকে, দেখবেন সে ঘুমাতে পারতেছে। তাছাড়া রাতে সে গরম পড়লে ঘুমাতে পারে না এবং শরীরে আবরণ রাখতে চায় না, শরীরে আবরণ রাখতে অস্বাচ্ছন্দ্য বোধ করে, পারে না, গরম কাতর হওয়ার কারণে। তাকে বাতাস করতেছেন, অথবা সে গোসল করতে যাচ্ছে, ঠান্ডা পানি দিয়ে গোসল করতেছে, অ্যাবিসমেলের রোগী দেখবেন যে প্রতিদিন 2-3 বার গোসল করতেছে, শরীরকে ঠান্ডা করতেছে, তাই না? তাহলে সান স্ট্রোকের ক্ষেত্রে, হিট স্ট্রোকের ক্ষেত্রে অ্যাবিসমেলের কথা আমরা চিন্তা করতে পারি। এলিমেন্টস ফ্রম হিট, স্পেশালি সান স্ট্রোক অর হিট স্ট্রোক। হট ওয়েদারে তাদের কষ্ট দেখা দেয়, বিশেষ করে যারা অ্যালার্জিতে সাফার করে, এদের তো প্রচন্ড কষ্ট। এরপরে সূর্যতাপ নেট্রেমেরও সহ্য করতে পারে না, কিন্তু নেট্রেমের রোগীদের মাথা ব্যথা হওয়ার প্রবণতা থাকে, অথবা যখন তারা সমুদ্রে ভ্রমণ করতে যায়, হেডেক ফ্রম সান এক্সপোজার,
স্পেশালি অ্যাট সি সাইড। তো যখন সমুদ্রে তারা যায় তখন দেখবেন তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। এমন অবস্থা অবশ্যই আমরা নেট্রামিওরকে চিন্তা করব। আমরা আই থেকে ইনজুরি, আই থেকে ট্রমা। তো মৌমাছিতে যে দংশন করে এটাও কিন্তু একটা ইনজুরি। এটা ইনজুরি না? এটা ইনজুরি। কোথাও পেরেক ফুটে গেছে, তার কাটা ফুটে গেছে, আলপিন ফুটে গেছে, পাংচার হয়ে গেছে, এখন পাংচার ওয়ে ওন্স দেখা দিয়েছে, ক্ষত হয়ে গেছে, সেখানে ফুলে গেছে এবং হুল ফোটানোর মতো ব্যথা আছে, স্টিংিং পেইন আছে, অবশ্যই এক্ষেত্রে আপনি অ্যাপিসের কথাও চিন্তা করতে পারেন। মাথায় আঘাত লাগার পরে ইপিলিপসি দেখা দিলে, মাথায় আঘাত লাগার পরে মাথা ব্যথা দেখা দিলে, মাথায় আঘাত লাগার পরে পাগল হয়ে গেলে আমরা ন্যাট্রাম সালফের কথা যেমন চিন্তা করি, ন্যাট্রামিওরও কিন্তু এই ক্ষেত্রে কার্যকরী রেমেডি। আমরা যে থেকে জেলাসি অর্থাৎ ইমোশনাল কজ আমরা অ্যাপিসমেলের কি পাবো? যে হিংসার কারণে সে অসুস্থ হয়ে যাচ্ছে, তীব্র রাগ ক্ষোভের কারণে সে অসুস্থ হয়ে যাচ্ছে, ailments from indignation, ailments from jealousy, তাই না? তাহলে এটা হলো ইমোশনাল পজেশন, আবেগ কারণ, এগুলো এর কারণে অ্যাপিসমেল হতে পারে। আর আবেগ কারণ যদি সাইলেন্ট গ্রিফ থাকে এবং ডিসঅ্যাপয়েন্টেড লাভ থাকে, আনরিকুইটেড লাভ থাকে, একজনকে ভালোবাসতেছে বাট আরেকজন পাত্তা দিচ্ছে না, তাই না? এই ক্ষেত্রেও কিন্তু অসুস্থ হতে পারে। এক্ষেত্রে ন্যাট্রামিওর খুব চমৎকার কাজ করে। আমরা কে থেকে কিডনি অর ইউরিনারি অর্গান। তাহলে রেনাল ড্রপসির ক্ষেত্রে কিডনি ফুলে যায়, যদি ঠিক মতো প্রস্রাব না হয় কিডনি ফুলে যাবে না? অবশ্যই কিডনি ফুলে যাবে। তো প্রস্রাব অল্প অল্প পরিমাণে হচ্ছে, পানি অল্প খাই, যদিও গরম কাতর, গরম সহ্য করতে পারতেছে না, কিন্তু পিপাসা তার নাই, যে পরিষ্কার থাকে, পিপাসা তার থাকে না। রেনাল ড্রপসি দেখা দিয়েছে। এটা কেন দেখা দিয়েছে? ডিউ টু সাপ্রেশন অফ ইউরিনের ফ্লোটা যেভাবে হওয়ার দরকার ছিল সেভাবে হচ্ছে না। এই ক্ষেত্রে তার শরীর ফুলে যাচ্ছে, তার কিডনি ফুলে যাচ্ছে। এমত অবস্থায় অ্যাপিসমেল অসাধারণ কার্যকরী রেমেডি। যারা ক্রনিক নেফ্রাইটিসে সাফার করতেছে, বিশেষ করে স্ক্রুফুলাস কনস্টিটিউশনাল পেশেন্ট, গালগলার গ্রাউন্ড ফুলে যাওয়ার রোগীদের ক্ষেত্রে, যারা ক্রনিক নেফ্রাইটিসে সাফার করতেছে তাদের ক্ষেত্রে বেলাটা কাপ চমৎকার কার্যকরী। রেনাল অ্যাফেকশন ফ্রম গ্রিফ অর আফটার ম্যালেরিয়া। এখন আজ থেকে 10 বছর আগে ম্যালেরিয়া হয়েছিল, তো ম্যালেরিয়া হওয়ার পরে তখন অ্যালোপ্যাথি চিকিৎসা করা হয়েছে, কিন্তু 10 বছর পরে এসে দেখা গেছে তার কিডনি সংক্রান্ত সমস্যা তৈরি হয়েছে, অথবা তার গ্রিফ ছিল, এরপরে তার কিডনি সংক্রান্ত সমস্যা তার তৈরি হয়েছে। ম্যালেরিয়ার অপচিকিৎসায় এই কিডনিতে সমস্যা দেখা দিলে তখন সে চিন্তা করে যে এটা তো ডিফারেন্ট একটা ডিজিজ, নামকরণ ভিন্ন। কিন্তু আজ থেকে 10 বছর আগে ম্যালেরিয়ার চিকিৎসা করাতে যে কুফল সৃষ্টি হয়েছে এটা কিন্তু ডক্টর চিন্তা করেন না। কিন্তু আমরা যারা হোমিওপ্যাথিক প্র্যাকটিস করি তারা অতীতের ইতিহাস নিতে গেলেই যদি জানতে পারি যে তার অতীত ম্যালেরিয়া হয়েছিল এবং সেটা ম্যাল ট্রিটমেন্ট হয়েছে, এরপরে তার রেনাল অ্যাফেকশন দেখা দিয়েছে, আমরা অবশ্যই এই ক্ষেত্রে ন্যাট্রামিওরকে চিন্তা করবো। আমরা কেস শেষ করে এলে যাই, লস অফ লাভ। তো আমরা ডিসঅ্যাপয়েন্টেড লাভ যদি রিজেকশন করে, সেপারেশন হয়ে যায়, ডিসঅ্যাপয়েন্টেড লাভ থেকে তার অসুস্থতা, এলমেন্টস ফ্রম ডিসঅ্যাপয়েন্টেড লাভ, এলমেন্টস ফ্রম রিজেকশন, এলমেন্টস ফ্রম সেপারেশন। স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে গেছে, সেপারেশন হয়ে গেছে,
এরপরে কেউ না কেউ হয়তো অসুস্থ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু ন্যাট্রামিয়র চমৎকার কাজ করে। সম্মানিত চিকিৎসক বৃন্দ, আমরা এতক্ষণ সোর্স, প্রভার এবং তার কনস্টিটিউশন এবং ইটিওলজিক্যাল সাইট উল্লেখ করেছি, বা এলিমেন্টস ফ্রম পজিশনাল ফ্যাক্টরস এগুলো উল্লেখ করেছি। মেন্টাল অ্যান্ড ইমোশনাল সিমটম কি থাকবে? অ্যাপিস বা অ্যাটাকার এবং ন্যাট্রামিয়রের অ্যাপিসমেল রোগীদের ক্ষেত্রে অস্থিরতা থাকবে, অ্যাংজাইটি থাকবে এবং তড়িঘড়ি ভাব। অ্যাপিসমেল যেমন ছটফট করতে থাকে, ঘুরতে থাকে, এক জায়গায় থাকে না, হ্যাস্টি থাকবে। অ্যাংজাইটি অ্যাবাউট ট্রাইফলস ইন হট অর সাফোকেটিভ স্টেট, বিশেষ করে যখন তার শ্বাসকষ্ট দেখা দিবে গরমের মধ্যে, তখন কিন্তু দেখবেন তার দুশ্চিন্তা শুরু হয়ে যাবে, অস্থিরতা শুরু হয়ে যাবে, দুশ্চিন্তায় পড়ে যাবে এবং ব্যস্তগ্রস্ত হয়ে যাবে। এমন অবস্থায় আমরা অ্যাপিসের চিন্তা করবো। ব্রাইটাকার্ভ রোগীদের ক্ষেত্রেও অ্যাংজাইটি থাকে, কিন্তু তারা লাজুক থাকে, ব্যাশফুল থাকে, টিমিড থাকে, টিমিডিটি, ব্যাশফুলনেস, অ্যাংজাইটি অ্যাবাউট স্ট্রেঞ্জার্স, বিশেষ করে তার বাসায় কোনো আগন্তুক আসলে সে দেখবেন দুশ্চিন্তা পড়ে যাবে, তার সামনে যেতেই চাইবে না এবং আপনার হাইডিং টেন্ডেন্সি থাকবে। অ্যাবাউট ফিউচার, অ্যাংজাইটি অ্যাবাউট ফিউচার, ভবিষ্যৎ বিষয়ে তার দুশ্চিন্তা থাকবে। আর ন্যাট্রামিয়র এর আমরা এই থেকে অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ অফ রিলেটিভস, অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ অফ রিলেটিভস, এখন আত্মীয় স্বজনের স্বাস্থ্য নিয়ে তার দুশ্চিন্তা, সে রিজার্ভ মাইন্ডের হবে, সাইলেন্ট মুডে থাকবে, এগুলো শেয়ার করতে চায় না। আমরা মেন্টাল এন্ড ইমোশনাল সিমটমে বি থেকে বিজনেস, তো বিজনেস অর ওয়ার্ক, রেস্টলেস থাকবে অ্যাপিস, দে কান্ট কনসেন্ট্রেট, মনোযোগ দিতে পারবে না, এর ইম্প্যাশন থাকে কাজের মধ্যে, দেখবেন এরা ধৈর্য রাখতে পারে না। ইম্প্যাশন ইন ওয়ার্ক, তবে কাজে তারা স্থির থাকতে পারবে না, অস্থির প্রকৃতির হয়ে যাবে, কাজের মধ্যে ধৈর্য রাখতে পারবে না এবং মনোযোগ প্রবৃত্তি দিয়ে কোনো কাজ করবে সেটা অ্যাপিসের রোগী করতে পারে না। আর ব্রাইটাকার্ভের রোগী বোকাশোকা হওয়ার কারণে, তাদের কম্প্রিহেনশনটা স্লো হওয়ার কারণে দেখবেন কোনো কাজে তারা ভালো করতে পারে না, দে কান্ট হ্যান্ডেল দেয়ার বিজনেস, দেখবেন তাদের ব্যবসা বাণিজ্য এটা হ্যান্ডেল করতে পারে না। সেক্ষেত্রে আমরা অবশ্যই ব্রাইটাকার্ভের কথা আমরা চিন্তা করব। আর ন্যাট্রামিয়র রোগীদের ক্ষেত্রে তার দায়িত্বের বিষয়ে দেখবেন সেন্স খুব বেশি থাকে, ডিপ সেন্স অফ ডিউটি, কনসিয়াস থাকে, পারফেকশনিস্ট ইন ওয়ার্ক, কোনো কাজ করতে দেওয়া হয়েছে দেখবেন সঠিক না হওয়া পর্যন্ত, সুচারুরূপে সম্পন্ন না হওয়া পর্যন্ত সেখান থেকে আসবে না, তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই, এরা সচেতন হয়। সেক্ষেত্রে আমরা ন্যাট্রামিয়রকে চিন্তা করব। কেন হয়? তাদের আত্মমর্যাদা বেশি, আত্মমর্যাদা ন্যাট্রামিয়রের খুব বেশি থাকে, দেখবেন ডিগনিফাইড এর অধীনে যত রেমেডি পাবেন ন্যাট্রামিয়রকে আপনি পাবেন। এটা আত্মমর্যাদা, আত্মসম্মান, এটা সাংঘাতিক পর্যায়ে থাকে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা ন্যাট্রামিয়রকে চিন্তা করব। এরপরে সি, যেমন ক্রাইং আর কনসোলেশন, অ্যাপিসমেল রোগী কাঁদনের স্বভাবের, পালসিডিলাও কিন্তু কাঁদনের স্বভাবের, কিন্তু হিংসার কারণে কান্নাকাটি করে অ্যাপিস। আবার হিংসা পালসিডিলার মধ্যেও থাকে, যদি কিনা ভালোবাসার অভাব থাকে সেই ক্ষেত্রে কান্নাকাটি করে। তাহলে ভালোবাসার অভাবের কারণে তেলফুল মোডে থাকে, উইপিং মোডে থাকে পালসিডিলা, আর হিংসা বিরক্তির কারণে ক্রাইস ফ্রম জেলাসি অ্যান্ড ভেক্সেশন, সেই ক্ষেত্রে আপনি অ্যাপিসমেলকে চিন্তা করবেন, ঘ্যান ঘ্যান প্যান প্যান করতে থাকবে, ঠিক আছে? মৌমাছি যেমন গুনগুন করতে থাকে না, মৌমাছি কি গুনগুন করে না? গুনগুন করে। অনুরূপ ভাবে আপনার বাসায় অ্যাপিসের রোগী থাকলে এইভাবে উইনিং, মানে ঘ্যান ঘ্যান প্যান প্যান, উইম্পারিং, উইনিং, নাকি সুরে কান্না, হ্যাঁ, এবং মৌমাছি যেমন ঘ্যান ঘ্যান করে,
আপনার সন্তানও এই ধরনের ওই গুনগুন জ্ঞান জ্ঞান করতে থাকবে, তাই না? সেক্ষেত্রে আপনি অ্যাপিসের কথা চিন্তা করবেন। আর বেলাটা কাঁদ, এরা সহজেই কান্নাকাটি করে, উইপস ইজিলি উইপস ফ্রম ট্রাইপলস, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সে কান্নাকাটি করবে। কারণ বয়স হয়েছে 15 বছর, কিন্তু সে শিশু সুলভ আচরণ করবে এবং শিশুদের মতো কান্নাকাটি করবে। চাইল্ড ইজ ক্রাইং, শিশু যেমন কান্নাকাটি করে সেম এই ধরনের কান্নাকাটি করবে। আমরা এদেরকে ডায়েটাকে অ্যাপ্লাই করব। আর নেট্রামিওর, এরা কান্নাকাটি করতে পারে না, যদিও তাদের মনে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা থাকে, বুক ফাটে, ভিতরে ফেটে যাচ্ছে, বাট চোখে পানি আসতেছে না। তাকে সান্ত্বনা দিচ্ছেন, তার আরো বিরক্তি লাগতেছে। মানুষের সামনে সে তো কাঁদতে পারবেই না, হয়তো নিরিবিলি যখন একাকী থাকে, উইপস অ্যালোন, যখন একাকী নিরিবিলি থাকে তখন হয়তো চোখে পানি আসে। মানুষের সামনে এরা কান্নাকাটি করতে পারে না। সেক্ষেত্রে আমরা দো স্যাড বাট ক্যান্ট উইপ, তা কাঁদতে পারে না। সেক্ষেত্রে নেট্রামিওরের কথা আমরা চিন্তা করবো। আমরা ডি থেকে ইলিউশন, এটা আমরা দেখি যে একটা অলিক কল্পনা, ভ্রান্ত ধারণা, যে সে সন্দেহ প্রবণ থাকে। আসলে সন্দেহের কোনো কারণ নাই, বা পরশ্রী কাতরতার কোনো কারণ নাই, কিন্তু সে পরশ্রী কাতর হয়। একটা অলিক কল্পনা, একটা ভ্রান্ত ধারণার মধ্যে থাকে। আর যেহেতু ব্যালেন্টা কার, এরা চাইল্ডিশ বিহেভিয়ার এদের ক্ষেত্রে দেখি, এদের মনটাও কিন্তু অত্যন্ত সংকীর্ণ হয় এবং নিজেকে ছোট মনে করে, কোনো বিষয়ে তারা ইমাজিন করতে পারে না, ঠিক আছে, এবং হাস্যকর অদ্ভুত আচরণ করে। সেই ক্ষেত্রে আমরা ব্যালেন্টা কারকে চিন্তা করবো। আর নেট্রামিওরের, এরা অন্যের দ্বারা অবহেলিত হতে পারে, অথবা কেউ অতীত অপমান করেছে এটা সে বলতে পারে না। ডোয়েলস অন পাস্ট ইনসাল্টস, আজ থেকে 10 বছর আগে তাকে অপমান অপদস্থ করেছে, এটা সে বলতে পারে না, তার সাথে কথাই বলে না। হেট্রেড থাকে, তীব্র বিরাগ বিরক্তি থাকে, তীব্র ঘৃণা থাকে, এই কারণে তার সাথে কথা বলে না। সে যদি এক রাস্তা যায়, নেট্রামিওর রোগী আর এক রাস্তাতে যাবে। এমন যদি হয়, আমরা অবশ্যই নেট্রামিওরের কথা চিন্তা করবো। আমরা মেন্টাল অ্যান্ড ইমোশনাল অনেক আলোচনা রয়ে গেছে, তো এখন আমরা সর্বশেষে একটু রিলেশনশিপ নিয়ে একটু কথা বলতে চাই, রিলেশনশিপের মডালিটিস। তো অ্যাপিসমেল, ব্যালেন্টা কার্ভ এবং নেট্রামিওরের মধ্যে রেমেডি রিলেশনশিপ একটু জানতে চাই। এন্টিডোট করে অ্যাপিসমেলের ক্যান্থারিসের সাথে, ক্যান্থারিস কিন্তু মৌমাছি থেকে, ক্যান্থারিস, ল্যাফেসিস, নেট্রামিওর, কার্বলিক অ্যাসিড, এগুলো অ্যাপিসমেলের এন্টিডোট করে। আর ব্যালেন্টা কার্ভের এন্টিডোট করে ক্রিয়া নষ্ট করে আলকামারা, জিনকামেট, ক্যাম্ফর। নেট্রামিওরের এন্টিডোট করে লবণ, সল্ট, ক্যাম্ফর, সিপিয়া যদি অনুপ্রয়োগ পরিপূরক বা ক্রনিক রেমেডি, কিন্তু অ্যান্টিডোটও করে। আর্সেনিক, ফসফরিক অ্যাসিড, সিপিয়া, ক্যাম্ফর, এগুলো অ্যান্টিডোট করে। আর কমপ্লিমেন্টারি, অ্যাপিসের সাথে নেট্রামিওর কমপ্লিমেন্টারি। দেখেন, আপনি অ্যাপিসি রোগী পেয়েছেন, বাট বারবার অ্যাপিসি প্রয়োগ করতেছেন, অ্যাপিসিয়ালি অ্যাপ্লাই করতেছেন, বাট ভালো হচ্ছে না। এমন অবস্থায় সালফার হতে পারে, নেট্রামিওর হতে পারে। সালফারের রোগী গোসল করতে চায় না, নেট্রামিওর রোগী গোসল করতে চায়, গোসল করলে ভালো ফিল করে। অ্যাপিসির পিপাসা কম, নেট্রামিওরের পিপাসা বেশি, সালফারের পিপাসা বেশি। সালফারের গোসলের বৃদ্ধি এবং গোসলের প্রতি অনিচ্ছা। সেক্ষেত্রে আমরা এই দুইটা রেমেডির কথা ভাবতে পারি। ব্যালেন্টা কার্ভের সাথে ক্যালকিয়া কার্ভের অনুপ্রয়োগ আছে, সাইলেশিয়া অনুপ্রয়োগ আছে। যেহেতু এই তিনটা রেমেডি কিন্তু স্লো ডেভেলপমেন্ট থাকে, স্লো ডেভেলপমেন্ট, তাদের ডেভেলপমেন্ট অ্যারেস্টেড হয়ে যায়। সেই ক্ষেত্রে ক্যালকিয়া কার্ভ, সাইলেশিয়া, ব্যালেন্টা কার্ভ
এই তিনটা রেমেডি কিন্তু একটার সাথে আরেকটা অনুপূরক পরিপূরক হিসেবে কাজ করে। আর নেপটামিয়ারের সাথে অনুপূরক পরিপূরক সম্পর্ক অ্যাপিস, ইগনেশিয়া, সিপিয়া, ফসফরাস, আর্সেনিক। ওকে, এখন আমরা তাহলে মডালিটিস আলোচনা করে আজকে আলোচনা শেষের দিকে নিয়ে যাব। যেমন অ্যাপিস মেলের রোগীদের মুক্ত বাতাস গেলে ভালো ফিল করে, বেটার ইন ওপেন এয়ার, ওর্স ইন ক্লোজড ওয়ান রুম, সংকীর্ণ গরম রুমের মধ্যে দেখবেন তাদের রোগ বাড়তেছে। আর ব্যাটা কার্বের রোগীদের ক্ষেত্রে ঠান্ডা স্যাঁতসেঁতে আবহাওয়াতে বাড়ে। আর নেপটামিয়ারের মুক্ত বাতাসে ভালো লাগে, সমুদ্রে ভ্রমণ করতে গেলে তাদের কষ্ট বেড়ে যায়, উত্তাপে কষ্ট বাড়ে। গোসলে উপশম, ঠান্ডা পানিতে গোসল করলে উপশম হয় অ্যাপিসের এবং নেপটামিয়ারের। ওস ফ্রম হট বেদিং, যেমন গরম পানি দিয়ে গোসল করা কিন্তু অ্যাপিস পছন্দ করে না। এখন সাপোজ আপনি জিজ্ঞেস করলেন, এখন যেহেতু গরমের সময়, যেমন গতকাল একজন পেশেন্ট আসছে, উনি পালসি ডিলার, ওনার স্টাইস দেখা দিয়েছে 3-4 মাস হয়ে গেছে এবং চোখ চুলকায়, চোখে অ্যালার্জি আছে, এর জন্য অ্যালোপ্যাথি চিকিৎসা নিচ্ছে 4 বছর ধরে, এটা ভালো হয় না। ওনাকে পালসি ডিলার 2 থেকে শুরু করেছি, 6 পর্যন্ত গেছে। ডাক্তার সাহেব প্রথমে যেভাবে কাজ করতেছিল, চোখ চুলকানি এবং এই স্ট্রাইসটা প্রথমে ফুলে গেল, ফুলে এরপর পুজে আস্তে আস্তে পেকে ওটা ডিসচার্জ হচ্ছে, ওখান থেকে পুজ নিঃসরণ হচ্ছে। তো রিসেন্টলি এই 2 দিন হলো চোখ চুলকানি আগের মতো কমতেছে না, পানি দিলেও। আগে পানি দিলে কমতো, এখন আমি বললাম আপনি যে পানি দেন সেটা কি বরফ মিশ্রিত পানি, না আসলে যে পানি ধরেন ধরা আছে সেটা গরম হয়ে গেছে, বা আপনি এখন ট্যাপের যে পানি ছাড়তেছেন, হ্যাঁ, যে গরম পড়তেছে এটা কিন্তু গরম। তো এই গরম পানি চোখে দিলে তখন তো খারাপ লাগার কথাই। এখন আপনি স্পেসিফাই যদি না করেন, সিম্পলিফাই যদি না করেন যে আপনি বরফ মিশ্রিত ঠান্ডা পানি চোখে দিয়েছেন, না ট্যাপ থেকে প্রথম যেটা পানি বের হয়েছে এটাই দিয়েছেন, তো ট্যাপ থেকে পানি যখন বের হয় ছেড়ে দিয়েছেন, তখন তো গরম পানি বের হবে। গরম পানি চোখে দেওয়াতে চোখে তো যন্ত্রণা হওয়ার কথা, চুলকানি বেড়ে যাওয়ার কথা। আমি বললাম আপনি বাসা থেকে 1 টুকরা বরফ নেবেন, গরম পানি ধরে রেখে 1 গ্লাসের মধ্যে ওই 1 টুকরা বরফ ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে এরপর একটু ঠান্ডা যেভাবে সেটা আপনি চোখে দেন। এরপরে যদি ভালো লাগে তাহলে বুঝতে হবে আপনি এখনো পালসিটারের মধ্যে আছেন। ক্লিয়ার? যাই হোক, তাহলে আমাদের অবজারভেশন পাওয়ারটা একটু বাড়াতে হবে। এনিওয়ে, তাহলে গরমে বৃদ্ধি, ঠান্ডায় উপশম, বেটার ফ্রম কোল্ড অ্যাপ্লিকেশন, আপনার অ্যাপিসমেল। কিন্তু প্যারাইটাল কার্বের রোগীদের ক্ষেত্রে ঠান্ডা পানিতে গোসল করতে এরা পারে না, ঠান্ডা পানিতে গোসল করে রোগ বেড়ে যায়। অ্যাগ্রাভেটেড ফ্রম কোল্ড বেইদিং, ওর্স ফ্রম কোল্ড বেইদিং, এক্ষেত্রে প্যারাইটাল কার্ব। আর নেপটামিয়ার ওর্স ফ্রম সি বেইদিং, সমুদ্রে দেখবেন গরমে গোসল করতেছে তো তার কষ্ট বেড়ে যায়। ওর্স আফটার এক্সেশন ইন সান, সূর্যের উত্তাপে সে কাজকর্ম করতেছে, তার রোগ লক্ষণ বেড়ে যায়। সেক্ষেত্রে আমরা নেপটামিয়ারকে চিন্তা করব। তো রাগ বৃদ্ধি আরো অনেক আছে। তাহলে আজকে যেহেতু অলরেডি 7:40 বাজতে যাচ্ছে, আলোচনা শেষের দিকে নিয়ে আসি। তো এই রেমেডিগুলোর পেকুলিয়ার সিমটম মনে রাখার চেষ্টা করবেন, হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক সিমটম মনে রাখার চেষ্টা করবেন। এরপরে তাদের লেভেলস অফ হেলথ অনুযায়ী তাদের ম্যাথমেটিক ব্যাকগ্রাউন্ড, সেই সাথে রেপার্টরাইজেশন। আপনি কেস স্টাডি যখন করবেন, রেপার্টরাইজেশন সহ, ম্যাথমেটিক অ্যানালাইসিস সহ, লেভেলস অফ হেলথ, এগুলো যখন সামনে আনবেন তখন কিন্তু দেখবেন যে আপনার প্র্যাকটিস খুব ভালো হচ্ছে। এগুলো বুঝতে হয় আর কি। যাই হোক, আমরা কি একটা কেস শেয়ার করবো না বন্ধ করে দিব? শেয়ার করবো। আচ্ছা, ওকে, একটা কেস আমরা শেয়ার করি। 16 বছর বয়সের একটা মেয়ে, তার চিফ কমপ্লেইন ছিল রিকারেন্ট হেডেক, কন্টিনিউয়াস পেইন ইন দ্য হেড।
তো এই পেইন, বাস্টিং পেইন হয়, হ্যামারিং পেইন হয়, সূর্যের উত্তাপে গেলে বাড়ে, এবং অন্ধকারে শুয়ে থাকলে মাথা ব্যথা কমে, এবং ঠান্ডা প্রয়োগ করলে মাথা ব্যথা কমে। চিফ কমপ্লেন্স কি ছিল? বারবার তার মাথা ব্যথা করে, দীর্ঘদিন ধরে চলতেছে, এবং মাথা ফেটে যাওয়ার মতো ব্যথা, হাতুড়ি মারানোর মতো ব্যথা, এবং সূর্যের উত্তাপে বাড়ে, কিন্তু অন্ধকারে শুয়ে থাকলে ঠান্ডা প্রয়োগ করলে ভালো লাগে। রিকারেন্ট তার টনসিলাইটিস, রিকারেন্ট অফ টনসিলাইটিস, বারবার তার টনসিল আছে, এটা শৈশবকালীন থেকেই রিকারেন্ট টনসিলাইটিস সিন্স চাইল্ডহুড, এবং টনসিল এনলার্জ হয়ে গেছে, বড় হয়ে গেছে, এবং একটু টাচ লাগলেই কষ্ট পাই, এবং চোখের নিচের পাতা ফুলে গেছে, ফ্রিকুয়েন্ট এডিমেটাস, সোয়েলিং অফ আইলিডস অ্যান্ড ফেস, মুখমণ্ডল আর তার চোখের নিচের পাতা এটা বারবার ফুলে যায়, হঠাৎ করে শুরু হয়। এর সূত্রপাত কি? সাডেন অনসেট, এবং বার্নিং হতে থাকে, জ্বালা করতে থাকে, সুচ ফোটানোর মতো ব্যথা, হুল ফোটানোর মতো ব্যথা হতে থাকে, বার্নিং অ্যান্ড স্টিংিং পেইন, aggravation heat, cold application or cold compress amelioration. জেনারেলি শেষে আমরা অ্যাপিটাইটের হিস্ট্রিতে জানতে পেরেছি যে সে লবণ পছন্দ করে, এবং চর্বি জাতীয় খাবার অপছন্দ করে, অ্যাভারশন টু ফ্যাটি ফুড, গ্রেজি ফুড, ফ্যাটি ফুড, অয়েলি ফুড। থার্মাল রিলেশনশিপে আমরা জানতে পারলাম যে জেনারেলি সে শীতকাতর, বাট রোগ লক্ষণ তার গরমে বাড়ে, অ্যাগ্রাভেটেড ফ্রম সানহিট। ঘুম কেমন? ঘুমের ইতিহাস এবং স্বপ্ন, সে আত্মীয় স্বজনের স্বপ্ন দেখে, বিশেষ করে আত্মীয় স্বজন মারা গেছে এই ধরনের স্বপ্ন দেখে, অতীতের যে সমস্ত ঘটনা ঘটে গেছে সেই সমস্ত স্বপ্ন দেখে, এবং দুঃখ কষ্ট এই ধরনের স্বপ্ন দেখে। মেন্টাল ইমোশনাল সিমটম এসে যে লক্ষণগুলো পাওয়া গেছে, রিজার্ভ মাইন্ডেড, সাইলেন্ট মোডে থাকে, এবং একা যখন থাকে তখন কান্নাকাটি করে, উইস অ্যালোন, এবং ডিসলাইকস কনসোলেশন, সান্ত্বনা সে পছন্দ করে না, অপছন্দ করে। তার ভয় আছে, টিমিডিটি আছে, তার মানে শাইনেস, টিমিডিটি, বিশেষ করে আগন্তুক দেখলে ভয় পাই। মায়ের উপরে সে ডিপেন্ডেন্ট, মায়ের আঁচল ধরে রাখতে চায়, ডিপেন্ডেন্ট অন মাদার। এখন ফ্যামিলি হিস্ট্রিতে আছে টিউবারকুলোসিসের হিস্ট্রি। মাদার হ্যাড টিউবারকুলোসিস, ফাদার ডায়েড অফ স্ট্রোক, স্ট্রোকে বাবা মারা গেছে, আর মায়ের টিউবারকুলোসিস ছিল। এখন আপনি এই সমস্ত হিস্ট্রির আলোকে আপনি কি করবেন? রেপার্টরাইজেশন করবেন, রেপার্টরি থেকে রুব্রিক নেবেন। কি নেবেন? আপনি চ্যাপ্টার চলে যাবেন হেডে গিয়ে হেডেক, বাস্টিং, অ্যাজ ইফ হ্যামার্স, বেটিং ইনসাইড, এক্ষেত্রে ন্যাট্রামিওর, গ্লোনোইন, বেল, অনেকগুলো মেডিসিন পাবেন। হেডেক, এক্সপোজার টু সান, ন্যাট্রামিওর পাবেন, ল্যাফিসিস পাবেন, গ্লোনোইন পাবেন। ফেস, ইডিমেটাস, সোয়েলিং, ব্যাগি, আন্ডার আইস, চোখের নিচের পাতা ফুলে, আইবিস পাবেন, ক্যালিয়াস পাবেন, ন্যাট্রামিওর পাবেন। এরপরে টনসিল, ক্রনিক এনলার্জমেন্ট, এখানে লাইকোক্যালকেকার, ব্রাইটাকার, টিউবারকুলোনা অনেকগুলোই পাবেন, রিকারেন্ট অফ টনসিলাইটিস। এরপরে মাইন্ড, আইলনেস ফ্রম গ্রিফ, সাইলেন্ট গ্রিফ, ন্যাট্রামিওর, ইগনেশিয়া, ফসফরিক অ্যাসিড। উইপিং অ্যালোন, কনসোলেশন, অ্যাগ্রাভেশন, সান্ত্বনা দিলে নিতে পারে না, এবং একা থাকলে তখন চোখের পানি ফেলে, অন্য সময় চোখের পানি আসে না। টিমিডিটি আর ব্যাশফুল আর শাই উইথ স্ট্রেঞ্জার্স, ব্যাটাকাল, সাইলেন্সিয়াতে পাবেন। লবণ পছন্দ করে, এখানে ন্যাট্রামিওরে পাবেন। এরপরে হিটে বৃদ্ধি, কোল্ড অ্যাপ্লিকেশন, অ্যামিলিওরেশন, অ্যাপিস, পাল, সিকেরিকা, ন্যাট্রামিওর, এগুলো পাবেন। এখন রেপার্টোরিয়াল অ্যানালাইসিসের ক্ষেত্রে এখন অ্যাপিস, ন্যাট্রামিওর, ব্যাটাকাল কোনটা? যেহেতু আমরা
এই তিনটা রেমেডির কম বেশি লক্ষণ পেয়েছে না? আর যেমন একটা মেরে কাভার করে গ্রিফ, সল্ট ক্রেভিং এটা কভার করে, সান হেডেক্স এটা কভার করে, কনসোলেশন অ্যাগ্রাভেশন এটা কভার করে, রিজার্ভ এবং অ্যালোন উইপিং উইপস অ্যালোন এটা ন্যাট্রামিউর কভার করে। অ্যাপিসের কভার করে কি? ইডিমেটাস, সোয়েলিং, ব্যাগি আইলিডস, স্টিংিং পেইন, হিট অ্যাগ্রাভেশন, কোল্ড অ্যামিলিনেশন, এটা অ্যাপিসকে কভার করে। এখন ব্যালেটা কভার করে কি? হিউমিডিটি, এনলার্জ টনসিল এবং চাইল্ডিশ ডিপেন্ডেন্স, অর্থাৎ ডিপেন্ডেন্ট অন মাদার, মায়ের উপর ডিপেন্ডেন্ট করে, তাই না? নির্ভরশীল। এখন এক্ষেত্রে ব্যালেটা কাভার। তাহলে এখন সেকেন্ড স্টেপ এসে আপনি কি করবেন? হাউ টু ডিফারেন্সিয়েট থ্রি রিমেডিজ। এই তিনটা রিমেডির ক্ষেত্রে আপনি কিভাবে পার্থক্য নিরূপণ করবেন, তাই না? কিভাবে? তাহলে অ্যাবিসবেলের দেখেন কিনোটস, ইডিমেটাস আছে, সোয়েলিং হিটে বৃদ্ধি আছে, কোল্ড কম্প্রেসে তার অ্যামিলিনেশন হচ্ছে, স্টিংিং পেইন আছে, এটা কিনোট, তাই না? এটা কিনোট না? এখন নট কাভার ওয়েল, ক্রনিক সাইলেন্ট গ্রিফ এটা কাভার করে না, সল্ট ক্রেভিং এটা কাভার করে না, অ্যাবিসবেল রিজার্ভ নেচার এটা কাভার করে না। তাহলে চাইল্ডিশ timidity absent, their passion is more grief roaring। এখন অ্যাবিস হচ্ছে অ্যাকিউট ক্ষেত্রে, অ্যাবিস could be an acute intercurrent remedy for edematous patient but can't the constitutional simillimum। কিন্তু আপনি ধাতুগত মানে সদৃশ যে রেমেডি সেটা কিন্তু আপনি পাচ্ছেন না, তাই না? তাহলে অ্যাবিসের বিষয়ে আমরা ডিসকাস করলাম। ব্যালেটা কার্ভ কি? ব্যালেটা কার্ভের কিনোট কেস আমি টিমিডিটি পাচ্ছি, আপনার চাইল্ড, আপনার সন্তান মায়ের উপরে তার নির্ভরশীলতা, চাইল্ডিশ ডিপেন্ডেন্স অন মাদার, এনলার্জ টনসিল এটা ব্যালেটা কার্ভের মধ্যে পাচ্ছি। নট কাভার ওয়েল, সূর্যের উত্তাপে মাথা ব্যথা পারে এটা নাই, সান হেডেক্স নাই, গ্রিফ নাই, সল্ট ক্রেভিং নাই, রিজার্ভ সাইলেন্ট রিজার্ভ অ্যান্ড ইন্ট্রোভার্টেড সাইলেন্ট উইপিং এটা ব্যালেটা কার্ভের মধ্যে নাই। মেন্টালি she is not childish or backward in intellect, she has mature grief। এখন ব্যালেটা কার্ভ এখানে কিন্তু সিমিলিমাম হচ্ছে না। ব্যালেটা কার্ভ is not the simillimum, could help for recurrent tonsillitis but misses the constitutional essence। এখন আমরা ন্যাট্রামিউরকে অ্যানালাইসিস করব যে কি সিমটম, কি নোটস কি ন্যাট্রামিউরের কেসে। বাস্টিং পেইন এটা ন্যাট্রামিউরের মধ্যে আছে, সূর্যের উত্তাপে বাড়ে, অ্যাগ্রাভেশন এক্সপোজার টু দ্য সান, অ্যামিলোরেশন প্রেশার, কোল্ড অ্যাপ্লিকেশন অ্যামিলোরেশন হয়, অ্যালমিনস ফ্রম গ্রিফ, সাইলেন্ট ব্রোডিং, কনসোলেশন অ্যাগ্রাভেশন, উইপিং অ্যালোন, উইপস অ্যালোন, salt craving, aversion to fat, thin leg, reserved nature, the physical general and mental general align strongly. Gnattrameur is the constitutional simillimum here। তাহলে আমরা এখানে স্টেপ বাই স্টেপ আমরা একটু যদি ডিসকাস করি। এখন আসি মায়োসমেটিক অ্যানালাইসিস, স্টেপ 3। স্টেপ 3 তে এসে আমরা যদি মায়োসমেটিক অ্যানালাইসিস করি তাহলে অ্যাবিসের রোগীদের মধ্যে আমরা প্রিডমিনেন্টলি সাইকোটিক ম্যানিফেস্টেশন পেয়েছি। সাডেন এডিমেটাস দেখা দেয়, আর্টিকেরিয়া দেখা দেয়, সেরাস ইনফ্লামেশন হয়, সেরাস মেমব্রেইন দেখা দেয়, কিন্তু সেটা অ্যাকিউট সিভিলিটিক। ব্যালেটা কার্ভের মেইনলি সিভিলিটিক, আর ন্যাট্রামিউর স্ট্রংলি সোরিক, গ্রিফ, রিজার্ভ personality, headaches from sun with psychotic element, suppressed emotion, glandular swelling। তাহলে এখানে কিন্তু আমরা সোরা সাইকোটিক যে ডমিনেন্স এটা ন্যাট্রামিউরের ক্ষেত্রে দেখি। এখন আসি স্টেপ 4-এ। স্টেপ 4-এ লেভেলস অফ হেলথ। লেভেলস অফ হেলথ অ্যানালাইসিস করে দেখা গেছে যে স্ট্রং ক্লিয়ার সিমটম পাওয়া যাচ্ছে মেন্টাল জেনারেল
এবং ফিজিক্যাল জেনারেল কি আমরা দেখতে পাচ্ছি লেভেলস অফ হেলথে? ঠিক আছে, লেভেলস অফ হেলথে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিপার প্যাথোলজি সেখানে আমরা দেখতে পাচ্ছি না। রিকারেন্ট ফাংশনাল কমপ্লেইন্টস অর্থাৎ টনসিলাইটিস যেটা দেখা দিচ্ছে সেটা কিন্তু ফাংশনাল, এটা স্ট্রাকচারাল না। হেডেক এটাও ফাংশনাল। তাহলে তার এই যে ওষুধ অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে ক্লিয়ার মেন্টাল পিকচার, স্ট্রং মডালিটিস আমরা দেখতে পাচ্ছি। এখন লেভেলস অফ হেলথ কোন লেভেলস অফ হেলথে আছে? লেভেলস অফ হেলথের 4-এ আছে, অর্থাৎ গ্রুপ বি এবং লেভেলস অফ হেলথের 4 আমরা দেখতে পাচ্ছি। তাহলে ক্রনিক ফাংশনাল ডিস্টারবেন্স, গুড ভাইটালিটি, ক্লিয়ার সিমটমস এক্সপ্রেশন, বাট মডারেট ফ্যামিলি হিস্ট্রি অফ টিবি, স্ট্রোক, তাহলে টিউবারকুলোসিস এবং স্ট্রোক, এটা ইন্ডিকেটিং হেরিডিটারি ম্যাজমেটিক লোড। এখন ফাইনাল প্রেসক্রিপশন কি হবে? ফাইনাল প্রেসক্রিপশন ডাক্তার মেয়র। ক্লিয়ার? আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদেরকে? ফাইনাল প্রেসক্রিপশন কি হবে? ডাক্তার মেয়র হবে। সম্মানিত চিকিৎসক বৃন্দ, আমরা আজকে অনেকক্ষণ আলোচনা করেছি। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।